বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসি 26 এবং সেকেন্ড টাইমার আছো, সবার জন্য এই ক্লাসটি। সো আমরা একটা নতুন জার্নি শুরু করছি। প্রতি বছর ঠিক এইভাবেই শুরু করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জার্নিটা খুব সুখকর করে, অর্থাৎ যেন আমাদের স্বপ্ন পূরণ হয়, সেই রাস্তায় যেন আল্লাহ আমাদেরকে রাখে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আমাদের ক্লাসে জয়েন করো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জার্নির শেষটা যেন অনেক সুন্দর হয়, তার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, যত ধরনের চেষ্টার প্রয়োজন হয়, উপদেশ প্রয়োজন হয়, সব কিছু নিয়ে আমরা আছি এডুকেশন পরিবার। সো তোমরা যারা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা, তোমরা একজনও আজকের ক্লাসটি মিস করবা না, অর্থাৎ প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবা। একটা কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। সো আজকে থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত, এবং আজকের ক্লাসটা শুরু থেকে শেষ করে শেষ পর্যন্ত তোমাকে অবশ্যই থাকতে হবে। এই যাত্রায় আমি আছি এম.এ. সুফিয়ান সজীব। দীর্ঘ 15 বছর একাডেমিক এবং অ্যাডমিশন, বিশেষ করে অ্যাডমিশন কোচিংয়ে দায়িত্ব পালন করেছি, স্টুডেন্টদেরকে পড়িয়েছি, এবং আলহামদুলিল্লাহ এই আমার 15-16 বছরের অ্যাডমিশন ক্যারিয়ারে বহু শিক্ষার্থীকে খুব কাছ থেকে দেখেছি, যাদেরকে আমি গাইড করেছি, পার্সোনালি আমার কথা অনুসরণ করেছে, আমাকে একজন মেন্টর, একজন বড় ভাই হিসেবে মেনেছে, এবং আমার কথা অনুযায়ী যারা প্রাণপণে লড়ে গেছে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তাদের মেধার স্বাক্ষর রেখেছে। আমি দীর্ঘ এই 15 বছরের জার্নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী পেয়েছি যারা আমার খুব কাছে বসে থেকে পড়াশোনা করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমার স্বপ্ন হবে একদম বেস্ট অফ দ্য বেস্ট। সো তোমার পরিশ্রম হবে বেস্ট হওয়ার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার ততটুকু পরিশ্রম তোমাকে করতে হবে। মনে রাখবা, তুমি তখনই বুঝবা তুমি সফল যখন তুমি পড়তেছো এবং ভুলে যাচ্ছ, বাট আবারও হাল ছাড়ছো না, আবারও পড়তেছো, এবং এমন একটা স্টেজে আসবে যে তুমি প্রতিদিনের কাজের প্রতি, প্রতিদিনের পড়ার প্রতি তুমি পার্সোনালি স্যাটিসফাইড হচ্ছ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবচেয়ে আনন্দের বিষয় বা দুঃখের বিষয় যেটাই বলি, পজিটিভলিও নিতে পারো, নেগেটিভলি নিতে পারো। এবার আমরা এইচএসসি চলাকালীন অ্যাডমিশন টেস্টের যে রুটিন পেয়েছি, এই রুটিন অনুযায়ী আমাদের বি ইউনিটের মানবিকের আর মাত্র সময় আছে কতদিন জানো? মানবিকের আর মাত্র মাঝে সময় আছে 127 দিন বা 26 দিন, 27 দিনে ধরলাম, ওকে। আর কমার্সের জন্য এটা হলো বি ইউনিট, হ্যাঁ, অর্থাৎ বি ইউনিট ও বিভাগ পরিবর্তন, ওকে। আর যারা সি ইউনিটের, আই মিন কমার্সের স্টুডেন্ট, তাদের জন্য আর সময় আছে 134 দিন, 2-1 দিন কম বেশি, 31 দিনের মাসের হিসেবে, তো 134 দিন। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমার জীবনের জার্নি, তোমার জীবনের সুন্দর মুহূর্ত, টার্নিং পয়েন্ট এই 127 দিন, আর যারা কমার্সের আছো 134 দিন। সো তুমি ফিল করো তোমার লাইফের টার্নিং পয়েন্ট, তোমার আইডেন্টিটি চেঞ্জ হবে, তোমার ক্যারিয়ার চেঞ্জ হবে, তোমার ক্যারিয়ারকে সময় দিবা মাত্র কতদিন? 127 দিন। সো এই 127 দিনে তুমি 127 দিন পরে তোমার আইডেন্টিটি চেঞ্জ হবে। এখন তুমি বুঝো, তুমি আইডিয়া করো কয়দিন তুমি নষ্ট করবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেকেই ক্লাসে এসেছো। আমরা এই জার্নি জাস্ট বিসমিল্লাহ বলে আমরা স্টার্ট করছি। ইনশাল্লাহ এই জার্নি আমি তোমাদেরকে স্মরণীয় করে রাখার জন্য আমি যতদিন সুস্থ থাকি, অর্থাৎ শেষ দিন পর্যন্ত আমি তোমাদেরকে সহযোগিতা করব। শুধু বাংলা পড়িয়ে না, তোমাদেরকে স্বপ্ন দেখাবো, তোমরা যেন ডিপ্রেশনে না চলে যাও, সেই জায়গা থেকে আমি তোমাকে নিজের সর্বোচ্চটা দিয়ে আমি তোমাকে গাইড করব, ওকে। সো কারণ আমি জানি এই অ্যাডমিশন টেস্টে একটু ভিন্ন জায়গা, এই শুরু থেকে শেষ পর্যন্ত অনেকেই বুঝে না। অনেক মানুষ চান্স পাওয়ার যোগ্যতা আছে, বাট
হতাশা, ডিপ্রেশনের কারণে সে ওই সাহসটা করতে পারে না। সো তোমাকে সাহস দেওয়ার জন্য আমরা পাশে আছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা জয়েন করেছো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, নেয়ারাবোধ 700 অ্যাডমিশন টেস্ট। আমি যেহেতু আজকে আমার প্রথম ক্লাস, কিছু কথা শোনো। হ্যাঁ, অনেকের কাছে মনে হবে এত কথা কেন বলেন না, আমি এই কথাগুলো তার জন্য বলছি, আমার যে ভাই যে বোন ভাবতেছ আমাকে ঢাবিয়ান হতেই হবে, আমাকে পাবলিকিয়ান হতেই হবে, আমি লতে পড়বো, আমি ইকোনমিক্সে পড়বো, আমি ইংলিশে পড়বো, আমি আমার পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়বো, আমি শুধু ওই ভাই বোনদেরকে আমি আজকের কথাগুলো বলছি। ঠিক আছে, আমার ভয়েসটা একটু কেমন যেন হয়ে গেছে, গতকাল টানা অফলাইনে অনেক ক্লাস নিয়েছিলাম, অনলাইনে ক্লাস নিয়েছিলাম, সো ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো জাস্ট একটা কথাই বলবো, আই এডুকেশন পরিবারের প্রত্যেকজন শিক্ষক দীর্ঘ 1 যুগ 12 বছর 13 বছর 14 বছর অফলাইনে পড়িয়েছে। সো আই এডুকেশন মানি অফলাইন এবং অনলাইনের মিশেল। সো 30 সেকেন্ড একটা সময় দিচ্ছি, তোমরা আজকের আমাদের ক্লাসটা অনেক ইনফরমেটিভ হবে। আমি বলেছি খুব কঠিন একটা জিনিস পড়াবো, বিগত 7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা প্রতি বছরই এখান থেকে কি হয়, প্রশ্ন হয়। ওকে, সো কি করতে হবে, কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, সবকিছু আমার কথার মধ্যে চলে আসবে। জাস্ট তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আমি এই মুহূর্তে একটা কাজ করতে বলবো, আমি নিজেও এটা শেয়ার দিব আমার ফেসবুক আইডিতে। সো তোমরা শেয়ার দিবা, এবং যাদের সত্যিকার অর্থে স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং নির্দিষ্ট কোনো সাবজেক্টে অথবা তোমার পছন্দের কোনো বিশ্ববিদ্যালয়, তোমায় যদি চিটাগং থাকো তোমার চিটাগং বিশ্ববিদ্যালয়, তুমি যদি রাজশাহী থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়, যার যেটা স্বপ্নই হোক না কেন, তুমি আমার এই ক্লাসটি শেয়ার দিবা এবং জাস্ট বিসমিল্লাহ বলে জার্নি শুরু। তোমার একটা কথা বলে তুমি একটা ক্যাপশন দিয়ে ক্লাসটা শেয়ার করে রাখো, যেন তোমার স্বপ্নটা কোনোদিন ভুলে না যাও, প্রতিদিন যেন এটা তুমি দেখো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যারা চাও ভালো করতে, প্রত্যেকে আমি বলবো নিজের মধ্যে একটু নম্রতা, ভদ্রতা এবং শিক্ষকের কথা শোনার মতো আচরণ রাখতে হবে। অল্প কয়েকদিন আমাদের তোমাদেরকে দেওয়ার মতো অনেক কিছু আছে, বাট তোমার আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষার উপর নির্ভর করবে আমরা কতটুকু ডেলিভারি দিব। আমাদের এখানে ক্লাস বাংলা মনে করার বলা আছে 40টা, আমরা এটা 50টাও নিব, বাট ইট ডিপেন্ডস অন ইউ। তুমি যদি নিতে পারো, তোমার যদি পড়ার আগ্রহ থাকে, এটা করব। যতজন 800+ স্টুডেন্ট জয়েন করেছ, প্রত্যেকে আমাদের ক্লাসটা শেয়ার করবা এবং ইমোশন রাখবা। নিজেকে অহংকারী ভাবার কিছু নাই, তুমি কেউ না, তোমার জার্নি আজকে থেকে শুরু। জাস্ট ক্লাসটা স্টার্ট দিয়ে লিখবা জার্নি শুরু, অথবা নিজের পছন্দের একটা লাইন লিখে রাখো, যেন তোমার এই ডেটটার কথা মনে থাকে। আজকের পর থেকে তুমি যদি মানুষ হও, নিজেকে ভালোবাসো, বাবা মাকে ভালোবাসো, নিজের ক্যারিয়ারকে ভালোবাসো, নিজে একটা ভালো জায়গা যেতে চাও, আজকের পর থেকে 127 দিন একটা মিনিট তুমি অন্য কারোর জন্য নষ্ট করবা না। তুমি রিলস দেখবা না, তুমি কি ফেসবুকিং করবা না, কারণ মোবাইল, প্রেম, রিলস, ফেসবুক সারা জীবন থাকবে, বাট 127 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট আর থাকবে না। এইরকম যদি হয়, মাত্র 1 মার্কের জন্য তুমি ঢাবিতে চান্স পাও নাই, মাত্র 0.5-এর জন্য তুমি ঢাবিতে চান্স পাও নাই, তারপরের জীবনটা তোমার অনেক কষ্টে যাবে, অনেক কান্নাকাটি করবা। আমরা চাই, আমি চাই তোমার ওই দিন যেন কান্না করতে না হয়। সো কারা কারা আছো যে আজকের পর থেকে ভাইয়ের সাথে পণ করবা, নিয়ত করবা যে ভাইয়া একদিনও না, একটা মিনিটও না, একটা ঘন্টাও না, আমি কারোর জন্য নষ্ট করব না। বলো যে আমি আছি, ইয়েস বলবা, সবাই বলবা। এই কথাগুলো যেন মনে থাকে, এটা আবেগের কথা না, এটা তোমার ক্যারিয়ারের কথা, এটা তোমার লাইফের কথা। আমার কথাগুলোর ভয়েস দেখে তুমি বুঝতে পারতেছ যে আমি তোমাদের জন্য কতটা সিরিয়াস। আমি আমার এইখানে আমার এডুকেশনে প্রত্যেকটা শিক্ষার্থীকে সিরিয়াস করার জন্য আমার জীবনে যতক্ষণ নিঃশ্বাস থাকবে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে পড়াবো। মাইন্ড ইট, তুমি যদি বাংলা শিখতে চাও তাহলে টুডে আর টুমরো তোমাকে এডুকেশনে আসতেই হবে। বাংলাদেশের অনলাইনে যত বড় শিক্ষক হোক না কেন, আমার চেয়ে অনেক ভালো শিক্ষক আছে, বাট আমার মতো এত পাগলের মতো, এত সুন্দরভাবে প্রাইভেট পড়ানোর মতো তোমাকে পড়িয়ে দিবে না। আমি জানি আমার ভাইরা বোনরা গ্রামে থাকে, প্রত্যন্ত অঞ্চলে থাকে, তারা এক্সট্রা টাকা দিয়ে কারো কাছে প্রাইভেট পড়ার মতো অনেকের ক্ষমতা থাকে না, অনেকে আবার এটা পছন্দ করে না। সো আমি এমনভাবে পড়াবো যেন আমার প্রত্যেকটা ভাই বোন বলতে বাধ্য যে এইরকম ক্লাস আমি আমার বিগত 12 বছরে কোনোদিন দেখি নাই। সো যারা আমাকে মেন্টর হিসেবে মানতেছো, মানবা, তারা প্রত্যেকে আমার ক্লাসটা শেয়ার করবা। এটাই তোমার ইমোশন, এটাই তোমার জার্নি, এখান থেকেই শুরু হবে। সো সিরিয়াস থাকবা লাইফের প্রতি। আমি যা জানি
বিগত 16 বছর 15 বছর যেভাবে পড়িয়েছি আমাকে আমি উজাড় করে দিব, বাট স্বপ্ন তোমাকে দেখতে হবে। লাইফ তোমার, সিদ্ধান্ত তোমার। তুমি কি 127 দিন এনজয় করবা নাকি সারা বছর এনজয় করবা? সো এটা প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসে কিছু কথা বলি, এগুলো মানবা তোমার জন্য। তোমরা যতজন আছো, তোমার যদি বুদ্ধি থাকে, বিবেক থাকে, তোমার যদি ক্যারিয়ার সচেতন হও, তাইলে তুমি অনলাইনে সুফিয়ান ভাইয়াকে খুঁজবা, আবার খুঁজবা। যারা ডানে বামে ভর্তি হয়ে গেছো, তোমরা এডুকেশনে আসতে বাধ্য। মনে রাখবা, তুমি পড়বা ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি পড়বা জাহাঙ্গীরনগর জগন্নাথ ইউনিভার্সিটি, ভালো ভালো বিশ্ববিদ্যালয়। এখন তোমার প্রস্তুতি যদি ওই রকম মানের টিচারের কাছে না হয়, তাহলে তুমি স্বপ্ন দেখবা কি? সো এডুকেশন এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে তুমি কখনো হতাশ হবে না, ইনশাআল্লাহ। ওকে, সবাই প্রত্যেকে শেয়ার করো, সব ভার্সিটির জন্য আমরা পড়াবো। সবাই শেয়ার করো। ওকে, এবার আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করলাম আমাদের ক্লাস। ওকে, আজকে আমরা পড়াবো অভিধানের ক্রম। আজকে কি পড়াবো বলো তো? অভিধানের ক্রম। অভিধানের ক্রম মানে কি জানো? এটা একদম অপরিচিত একটা টপিক, তোমার এইচএসসি সিলেবাসের সাথে এটার কোনো সম্পৃক্ততা নেই। এটা সবার মাথার উপর দিয়ে যায়, বাট একজন বড় ভাই হিসেবে হাত জোর করে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা। তুমি যদি এটা না বুঝো, তুমি যদি উত্তর না করতে পারো, এর সম্পূর্ণ দায়ভার আমার। এত একটা বাজে টপিক নিয়েছি, এত একটা কঠিন টপিক নিয়েছি, এর কারণ হলো বিগত 6-7 বছর প্রায় প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটি প্রশ্ন আসে। সো তুমি এই প্রশ্ন পারবা। তুমি জীবনে কোনোদিন পড়ো নাই, অতীতে পড়ো নাই, আজকে পড়বা, আজকে উত্তর করতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছর একটা প্রশ্ন আসবে, সেখানেও তুমি উত্তর করতে পারবা। ওকে, সবাই আসো। তাহলে অভিধান মানে কি বলতো? অভিধান মানে ডিকশনারি। অভিধান মানে কি বলতো? ডিকশনারি। ঠিক আছে, তাহলে অভিধানের ক্রম মানে কি? অভিধানের ক্রম মানে, লক্ষ্য করো, অভিধানের ক্রম মানে, অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ। ক্রমানুযায়ী সাজানো শব্দ। জাস্ট কিচ্ছু বুঝবা না শুরুতে, আমার সাথে থাকো, শুরুতে কিছু বোঝার দরকার নেই। সবাই, অভিধানের ক্রম মানে ডিকশনারির ক্রমানুযায়ী সাজানো শব্দ। অভিধান মানে ডিকশনারি। হ্যাঁ, আমরা বাংলা অভিধানে যে শব্দ খুঁজি, আমাদের একটা প্রশ্ন আসে, 4টা অপশন থাকে, যে 2-3টা করে শব্দ দেয়া থাকে, কোনটা আগে কোনটা পরে। ঠিক আছে, তাহলে স্বাভাবিকভাবে বাংলা বর্ণমালার বর্ণানুক্রম মানে এটা হলো স্বাভাবিক। লক্ষ্য করো, এটা কি সিরিয়াল? স্বাভাবিক। আমরা বাংলা বর্ণমালা পড়ি, স্বাভাবিক সিরিয়ালটা হলো স্বরেয় স্বরয় রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রি এ ওই উ ও। হ্যাঁ, এটা হলো স্বরবর্ণ। কয়টি বলতো? 11টি। এই 11টির পরে আমাদের ব্যঞ্জন বর্ণ আছে, কি? ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ই। সবাই একটু মুখস্থ করো। হ্যাঁ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। এই জায়গাটা একটু সবাই মুখস্থ করো, এই জায়গাটা একটু মুখস্থ করো সবাই। ওকে, বলতো, এই 25টা তো আমরা সবাই পারি, তাই না? এই 25টা আমরা সবাই পারি, এই জায়গাটা একটু মুখস্থ করো সবাই। যারা অ্যাডমিশন টেস্ট দিবা, কোনো অফলাইন কোচিং বাংলাদেশের যেটাই হোক না কেন, এটা আমার মতো এত সুন্দরভাবে তোমাকে কেউ পড়াবে না। সো মনোযোগ দাও, তোমাকে শিখতে হবে। আমি জাস্ট তোমাকে কি শিখাচ্ছি লক্ষ্য করো তো, আমি জাস্ট তোমাকে বর্ণমালাগুলোর সিকোয়েন্স পড়াচ্ছি, সিকোয়েন্স বোঝাচ্ছি। আর মনে রাখবা, আগামী 127 দিন তুমি একটু নম্র হবা, ভদ্র হবা, ভাইয়াদের কথা শুনবা। 10 জায়গায় মুখ দিবা না, 10 জায়গায় মুখ দিলে এক জায়গায় চান্স পাবা না। ঠিক আছে, এক জায়গায় থাকবা। এডুকেশনের মতো অভিজ্ঞ শিক্ষক, বেস্ট কম্বিনেশন আর কোথাও নেই। প্রত্যেক সাবজেক্টে বেস্ট টিচার আছে। সো আমাদের কাছে থাকো তোমরা। এবার আসো, তাহলে আমরা কি বললাম? ম পর্যন্ত 25টা। হ্যাঁ, জ র ল তালবশ মূর্ধন্য দন্তস্ব, ড0 এবং ঢ0 অন্তস্থ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু। এটা হলো স্বাভাবিক সিরিয়াল। এটা কি সিরিয়াল বলতো? বাংলা বর্ণমালার স্বাভাবিক সিরিয়াল। হ্যাঁ, এটা একটু দেখো। কিন্তু অভিধান অনুযায়ী বর্ণমালার সিরিয়াল কি অনুযায়ী বলো তো? অভিধান অনুযায়ী সিরিয়াল মানে ডিকশনারিতে কোন সিরিয়ালে থাকে একটু লক্ষ্য করো। স্বাভাবিকভাবে আমরা প্রথমে স্বরবর্ণ পাই, তারপরে ব্যঞ্জন বর্ণ ছোটবেলায় যেভাবে পড়ছি এভাবে। কিন্তু অভিধানে কিছু কিছু জায়গায় একটু চেঞ্জ আছে। লক্ষ্য করো, স্বরবর্ণগুলো 11টা সিরিয়াল ঠিক আছে, তারপরে আইসা কি হয়ে গেছে লক্ষ্য করো তো? অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু চলে আসছে। হ্যাঁ, দ্যাট মিনস অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু শেষে থাকার কথা ছিল। একটু মনোযোগ দাও সবাই, একটু মনোযোগ দাও। তারপরে ব্যঞ্জন বর্ণ শুরু হয়েছে ক দিয়ে, কয়ের পরে আবার কি চলে আসছে বলতো? ক্ষীয়। মনে রাখবা, ক্ষীয় কেন আসছে?
ক্ষীয় বাংলে পাওয়া যায় ক যোগ মূর্ধন্য ষ। ক্ষীয় বাংলে কি পাওয়া যায়? ক যোগ মূর্ধন্য ষ। তাহলে মনে রাখবা ক দিয়ে যত আলোচনা আছে তারপরে ক দিয়ে যত যুক্ত বর্ণ আছে সেই যুক্ত বর্ণগুলো, তাহলে ক্ষীয়ের ভেতরে ক আছে, এই জন্য ক্ষীয়ের অবস্থান ক্ষয়ের আগে। ক্ষীয়ের অবস্থান কার আগে? ক্ষয়ের আগে। তাহলে লক্ষ্য করো এখানে স্বাভাবিক সিরিয়াল ছিল, বাট এখানে দুই চেঞ্জ আসছে। স্বরবর্ণের পরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু আসছে, তারপরে ব্যঞ্জন বর্ণ শুরু হওয়ার পরে কয়ের পরে ক্ষীয় আসছে, খ না, তারপরে কি খ, খ গ ঘ উ চ ছ জ ঝ ঞ ট ঠ। লক্ষ্য করো ডয়ের পরে কে আসছে? ডয় শূন্য র। ঢয়ের পরে ঢয় শূন্য র। হ্যাঁ, তারপরে মূর্ধন্য। এই তয়ের পরে কে আসছে বলতো? খণ্ডত। এটা মাথায় রেখো, চেঞ্জ আসছে। তারপরে জয়ের পরে অন্তস্থ আসছে। এই জায়গাগুলো একটু চেঞ্জ আসছে, এই জায়গাগুলো একটু সবাই একটু ভালোভাবে দেখো, প্রত্যেকে দেখবো। ওকে, তাইলে লক্ষ্য করো এখানে পাইছি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ছোটবেলায় যেভাবে পড়াইছি এভাবে, কিন্তু ডিকশনারি সিরিয়ালটা একটু ভিন্ন। প্রথমে স্বরবর্ণ পাবা, তারপরে পাবা অনুসার বিসর্গ চন্দ্রবিন্দুর আলোচনা, তারপরে ব্যঞ্জন বর্ণ শুরুলে কয়ের পরের বর্ণটা হলো ক্ষীয়, ক্ষয়ের আগে ক্ষীয়। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে ক্ষীয়ের অবস্থান কোথায়? ক বর্গের ভেতরে, কয়ের পরে ক্ষয়ের আগে। ঠিক আছে, তারপরে ডয় শূন্য রয়ের অবস্থান কোথায়? ঢয়ের পরে। ঢয় শূন্য রয়ের অবস্থান ঢয়ের পরে। খণ্ডতের অবস্থান তয়ের পরে। ঠিক আছে, অন্তস্থের অবস্থান জয়ের পরে। ঠিক আছে, এটা একটু সিরিয়াল মুখস্থ করো প্রত্যেকে একটু মুখস্থ করো, সবাইকে আমি অনুরোধ করছি প্রত্যেকে মুখস্থ করো। আর একটা কাজ করো, সেটা হলো 3 সেকেন্ড সময় নিয়ে যে 1100-1200 জন আছো প্রত্যেকেই হাজিরা দিবা। আজকের পর থেকে তোমরা বুঝবা হাজিরা হলো, সেটা হলো আমাদের ক্লাসটি লাইক রিয়াক্ট দিবা প্রত্যেকে, যতজন উপস্থিত আছো প্রত্যেকেই। ওকে ওকে, ঠিক আছে, প্রত্যেকেই ওকে, প্রত্যেকেই লাইক রিয়াক্ট দাও। আমি 30 সেকেন্ড সময় দিয়েছি আমাদের ক্লাসটি যেন অনেকের কাছে যায়, কারণ একটা সঠিক সিদ্ধান্ত তোমার বন্ধু বান্ধবীরা যদি জানে তাহলে এটা তোমার জন্য অনেকটা ভালো কাজ হবে। তোমার পরামর্শে যদি কেউ এডুকেশন কমার্স সেন্টারসে আসে তাহলে এটা অবশ্যই তোমার জন্য সওয়াবের কাজ হবে, প্রত্যেকে তোমাকে দোয়া করবে। তাহলে এটা কি সবার মুখস্থ হয়েছে বলো তো? সবাই রেসপন্স করো, এই সিরিয়ালটা কি মুখস্থ হয়েছে সবার? সবাই রেসপন্স করবা, সবাই রেসপন্স করো। ওকে, বলো তো এই জায়গাটা কি মুখস্থ হয়েছে সবার? তাহলে বাংলা বর্ণমালার স্বাভাবিক সিরিয়াল হলো এটা, আর ডিকশনারি অনুযায়ী সিরিয়াল হলো এটা। তাহলে ডিকশনারির ক্ষেত্রে ব্যতিক্রম আসছে কোথায়? স্বরবর্ণের পরে অনুসার বিসর্গ চন্দ্রবিন্দু, কয়ের পরে ক্ষীয় আসছে, তারপরে ডয়ের পরে ডয় শূন্য র, ঢয়ের পরে ঢয় শূন্য র, তয়ের পরে কে চলে আসছে? খণ্ডত, তারপরে জয়ের পরে অন্তস্থ। এগুলোর অবস্থান কিন্তু অন্য জায়গায় ছিল, এই যে লাস্টের এগুলো পড়লে বুঝবা, বাট এগুলো সব আগে আগে চলে আসছে। ওকে, সবার মুখস্থ হয়েছে এটা? ওকে, 27টাও চলে আসছে ইনশাল্লাহ। 27 তোমাদের সৌভাগ্য যে তোমরা এখন থেকে অ্যাডমিশন সম্পর্কে এবিসি জানতেছো। ঠিক আছে, এটা তোমাদের সৌভাগ্য। সবার হয়েছে? ওকে, ঠিক আছে, এবার আসো, এবার আমি মূল কাজটা করি। কি জন্য আসছি লক্ষ্য করো, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন কিভাবে আসবে। সে ফর এক্সাম্পল লক্ষ্য করো, ক, তারপরে আছো অ, তারপরে চ, তারপরে আমি যদি বলি ই। আচ্ছা, এই সিরিয়ালে যে 4টা বর্ণ আছে এটা কি ডিকশনারি সিরিয়াল মেনেছে? বলতো ডিকশনারিতে খুঁজলে প্রথমে আমরা কি পাবো? এখানে 1 নম্বরে পাবো অ, 2 নম্বরে কি পাবো? রস্বই, 3 নম্বরে কি পাবো? ক, 4 নম্বরে কি পাবো? চ। তাহলে এটা ডিকশনারি সিরিয়াল অনুযায়ী আসে নাই। এটা কখন ডিকশনারি সিরিয়াল হইতো বলতো দেখি, লিখে তো তোমরা পারো কিনা? এটা কখন ডিকশনারি সিরিয়াল হইতো? অভিধান অনুযায়ী সাজানো হইতো। প্রথমে যদি থাকতো অ, তারপরে কি রস্বই, তারপরে কি ক, এই 4টার মধ্যে কোনটা আগে পড়ে সেই সিকোয়েন্সটা সাজাবা। তারপরে কি চ। যদি এইভাবে থাকতো এটা হলো ডিকশনারির সিরিয়াল, এটা হলো ডিকশনারি কি সিরিয়াল। বুঝতে পারছো? ওকে, একটু বোঝার ট্রাই করো। তারপর আসো, এটা তো আমরা বর্ণ দিয়ে লিখছি, কিন্তু ইউনিভার্সিটিতে এত সহজ প্রশ্ন আসবে না, এত সহজ প্রশ্ন আসবে না। হ্যাঁ, ইউনিভার্সিটিতে আরো কিছু কঠিন প্রশ্ন আসে, সেগুলো আমরা দেখিয়ে দিব। বিগত বছরের 4-5 বছরে যা আসছে প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা করে দিব। এবার আসো, লক্ষ্য করো, যদি এরকম থাকতো, লক্ষ্য করো, গরম, গরম, তারপরে বললাম তরল, তারপরে বললাম নরম। তোমাকে এই 3টা শব্দ 4টা অপশনে আগে পরে এনে দিবে। এই 3টা শব্দ 4টা অপশনে কি করে দিবে? আগে পরে এনে দিবে। ওকে, এবার আসো, তাহলে যদি 3টা শুরুতে 3 রকম বর্ণ থাকে, গ, ত, তারপরে কি ন, 3টা কয় রকম বর্ণ? 3 রকম বর্ণ। এখন তুমি যদি এই সিরিয়াল অনুযায়ী দেখো,
এই সিরিয়াল অনুযায়ী দেখো তাহলে গয়ের অবস্থান কোথায় আমরা তো জানি, ঠিক আছে। তয়ের অবস্থান লক্ষ্য করো, এই যে গয়ের অবস্থান, তারপরে লক্ষ্য করো তয়ের অবস্থান, তারপরে লক্ষ্য করো নয়ের অবস্থান, ঠিক আছে। এবার আসো, তাহলে কি হলো, তাহলে এখানে এই তিনটার মধ্যে প্রথম বর্ণ কোনটা, ক খ গ। তাহলে প্রত্যেক শব্দের প্রথম বর্ণের যদি তিন রকম হয় তাহলে এটা সহজভাবে তুমি ওই বর্ণের সিরিয়াল অনুযায়ী আগে পরে করে ফেলবা। তাহলে এটা প্রথমে কি আছে, গ, এটা 1 নম্বর। তারপরে ত আগে না ন আগে, ত থ দ ধ দন্তন্য, এটা ত আগে, তাহলে এটা দুই নাম্বার, এটা 3 নাম্বার, ঠিক আছে। দ্যাট মিনস এটা ডিকশনারির সিরিয়াল অনুযায়ী আছে, এটা ডিকশনারির কি সিরিয়াল অনুযায়ী আছে। এবার আসো, আমি তিনটার নাম বলবো, লক্ষ্য করো। আমি যদি বলি এইরকম, সবাই একটু দেখবা, সুফিয়ান, হ্যাঁ, তারপরে বললাম মহসিন, তারপরে বললাম ফাহাদ। কয়টা নাম বলো তো, 3টা নাম। এখন এই 3টা কি ডিকশনারি সিরিয়াল অনুযায়ী আসছে, লক্ষ্য করো তো। এখানে আছে দন্তস্ব, এখানে আছে ম, এখানে আছে ফ, ঠিক আছে। আমরা জানি ছোটবেলা থেকে আমরা অন্ততপক্ষে এই বর্ণগুলো মুখস্থ করেছি। বর্গীয় বর্ণ আছে 5টা করে, 25টা, ক খ গ ঘ উ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম, তারপরে জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব, এভাবে, তাই না। এবার আসো, তাইলে লক্ষ্য করো, এই ম ফ আরেকটা হলো দন্তস্ব। আমাদের বর্গীয় বর্ণ আছে 25টা, বলো তো 25টার মধ্যে কি দন্তস্ব আছে, নাই। ম আছে, আছে 5 নম্বরে, প ফ ব ভ ম, ফ আছে, আছে 5 নম্বর সারিতে, প ফ ব ভ ম। এবার আসো, তাহলে এই দন্তস্ব নাই 25টার মধ্যে, ম আছে, ফ আছে, তাহলে এটা কয় নম্বরে চলে যাবে, 3। এবার বলো তো ম আগে না ফ আগে, প ফ ব ভ ম, তাহলে ফ আগে, তাহলে এটা কয় নাম্বার হবে, 1। এটা কত, 2। বলো এটা কি ডিকশনারি সিরিয়াল মেনেছে, মানেনি। এটা সিরিয়াল কখন মানতো বলো তো, যদি এটা এরকম হইতো, ফাহাদ, তারপরে লক্ষ্য করো কি হইতো, মহসিন, হ্যাঁ, তারপরে যদি বলতাম এটা কি হতো বলো তো, সুফিয়ান, তাইলে এইবার হলো ডিকশনারির সিরিয়াল কি করেছে, মেনেছে। আমি কি পড়াইতে চাচ্ছি তোমরা একটু সবাই একটু মনোযোগ দিবা, হ্যাঁ, একটু কঠিন জিনিসপাতি আমরা শুরু থেকে পড়ায় আসতেছি, সবাই একটু মনোযোগ দিবা। তুমি যদি মনে করো আজকের ক্লাসটা তুমি মনোযোগ দিয়ে এটা এখানে শেষ করেছো, তাহলে তোমার একটা টপিক শেখা শেষ। ওকে, সবাইকে স্বপ্ন দেখতে হবে, চেষ্টা করতে হবে, এটা শেষ, এটা বুঝছো। ওকে, এবার আসো, আমি যদি আরো কিছু শব্দ লিখি, আমি বললাম এইরকম ইলিশ, আমি বললাম ইলিশ, তারপরে বললাম ইসরাফিল, ইসরাফিল, হ্যাঁ, বললাম ইস্তিয়াক, ইস্তিয়াক। ওকে, দেখি তো কোনটা আগে কোনটা পরে, ডিকশনারিতে কোন শব্দটা আগে। প্রত্যেকটার প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের তুলনা, প্রথম বর্ণ রস্বই, প্রথম বর্ণ রস্বই, প্রথম বর্ণ রস্বই। বোঝা যাচ্ছে না কোন শব্দ আগে কোন শব্দ পরে। আমি সবার উদ্দেশ্যে বলছি, যারা আর্টস, কমার্স এবং বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, তোমরা বাংলায় অন্তত পক্ষে আমার ক্লাসগুলো করার ট্রাই করবা। আমি এত সুন্দরভাবে হ্যান্ড নোট করে দিব, তোমরা জাস্ট আই এডুকেশনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে গিয়ে দেখো ভাইয়া আসলে ক্লাসে কি পড়ায়। বাংলাদেশে যদি আর কোনো টিচার, একজন টিচার এত সুন্দর করে নোট করে পড়ায়, আমার ধারে কাছেও থাকে, ওখানে চলে যাবা, ঠিক আছে। এবার আসো, তাহলে প্রত্যেকটা সেম বর্ণ, তাহলে বোঝা যাচ্ছে না ডিকশনারিতে কে আগে আছে কে পরে আছে, কার পরে অবস্থান। যদি প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ সেম হয়, আমরা দ্বিতীয় বর্ণে তুলনা করব। দ্বিতীয় বর্ণ কি আছে, ল, আর এই দ্বিতীয় বর্ণ দন্তস্ব, দ্বিতীয় বর্ণ দন্তস্ব, ঠিক আছে। এবার আসো, এখন তোমরা বলো তো ল আগে না দন্তস্ব আগে, সবাই বলো, সবাই উত্তর করবা, ল আগে না দন্তস্ব আগে, সবাই উত্তর করো। এডুকেশন, কমার্স সেন্টার, সবাই সবাই উত্তর করো, ল আগে না দন্তস্ব আগে। লক্ষ্য করো, আমরা এটা মুখস্থ জানি, লক্ষ্য করো, জ র ল তালব্য শ মূর্ধন্য ষ দন্তস্ব, তাহলে ল এখানে আর দন্তস্ব এখানে, কে আগে বলো তো, কে আগে বলো তো সবাই। তাহলে ল আগে, কি আগে, ল আগে, হ্যাঁ, তার দন্তস্ব পরে। এবার এটা হলো ল আগে, তাহলে প্রত্যেক দ্বিতীয় বর্ণের সাথে দ্বিতীয় বর্ণের তুলনা, তাহলে এটা হলো 1 নাম্বার। তাহলে এখানে অদন্তস্ব, এখানে অদন্তস্ব। বোঝা যাচ্ছে না এই দুইটার ভিতরে 2 আর 3 কে, কারণ দ্বিতীয় বর্ণ দুইটাই সেম বর্ণ। তাহলে কোন বর্ণে যাব, তৃতীয় বর্ণে যাব। এখানে কি র আর এখানে কি ত, তাহলে র আগে নাকি ত আগে, সবাই পেরে যাবা, বলো তো, সবাই উত্তর দাও, র আগে না ত আগে, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও।
র আগে না ত আগে? সিম্পল। আমরা যে 25টা বর্ণ জানি ক থেকে ম পর্যন্ত, এর ভেতরে 4 নাম্বার বর্গে ত আছে, ত থ দ ধ দন্তন্য, আর র এখানে নাই, র একদম শেষে, জ র ল, তাই না? তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স। তাহলে কে আগে বলো তো? ত আগে। তাহলে ত কত? 2, আর র কত? 3, বলো তো। হ্যাঁ 3। তাহলে এটা কি আমাদের নিয়ম মেনেছে? নিয়ম মানেনি। বলো, এটা আমাদের নিয়ম মেনেছে? নিয়ম মানেনি। তাহলে এখানে আমাদের কি করতে হবে? এটা ডিকশনারি অনুযায়ী কিভাবে আসতো বলো তো? এটা ডিকশনারি অনুযায়ী আসতো যদি আমরা লিখতাম এরকম, ইলিশ, তারপরে কি বলতাম? ইস্তিয়াক, ইস্তিয়াক, আরেকটা কি? ইসরাফিল। প্রত্যেকে যারা যারা ক্লাসে আছো একদম প্রত্যেকে বলো, ভাইয়া এইটুক কি বুঝতে পেরেছ? ভাইয়া এইটুক কি বুঝতে পেরেছ? প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো এইটুক কি বুঝতে পেরেছ? আমি আবারও বলছি, তোমরা এই জিনিসগুলো এখন থেকে সিরিয়াসলি নাও। এইটুক বুঝতে পেরেছ সবাই? সবাইকে উদ্দেশ্য করে বলছি, এইটুক কি বুঝতে পেরেছ? ওকে, এবার আসো, আমরা যদি বলি এরকম, মহসিন, ঠিক আছে, মুহাইমিনুল, মুহাইমিনুল, হ্যাঁ, তারপর আরেকটা বললাম মুহিত। এই তিনটার মধ্যে 1 2 3 সিরিয়াল করো তো দেখি, পারো কিনা? এই তিনটার মধ্যে, এই তিনটার মধ্যে ভাইয়া এখন যদি অপ্রয়োজনীয় কথা বলো, ভাইয়া বই কবে দিবেন, এখন কি এই প্রশ্নের সময়? একটু টাইম সেন্স তোমার থাকতে হবে প্রিয় ভাই বোন। এখন পড়াচ্ছি, পড়ার কাজ করো, আমরা একটু পরে এক্সট্রা কথা বলবো সবাই। ওকে সবাই, এই তিনটার মধ্যে 1 2 3 কে বলো তো একটু পরে। এরপরে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রশ্নে চলে যাব। এটারও ম আছে, এটা তো ম আছে, এটা তো ম আছে, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে? কিন্তু একটা কথা বুঝছি, এইখানে ময় রস্যুকার, এখানে ময় রস্যুকার, আর লক্ষ্য করো, আর এখানে শুধু ম। সারা জীবন মনে রাখবা, যে কোনো বর্ণের সাথে কিছু না থাকুক একটা অ আছে। কয়ের ভিতরে কি আছে? ক যোগ অ, ক হসন্ত অ। কয়ের ভিতরে কি আছে? ক হসন্ত অ। তাহলে লক্ষ্য করো, ময়ের ভিতরে কি আছে? কিছু না থাকলো ময়ের ভিতরে একটা অ আছে, মহাসন্ত অ। তাহলে লক্ষ্য করো, এই ময়ের সাথে রস্যুকার, এই ময়ের সাথে রস্যুকার, এই ময়ের সাথে হলো অ, অ স্বাধীন ম। এখন তুমি বলো, ডিকশনারিতে শুধু ম আগে পাবো না ময় রস্যুকারের আলোচনা আগে পাবো? ডিকশনারিতে বর্ণ খোঁজার ক্ষেত্রে ডেফিনেটলি ম আগে পাবো। তাহলে এখানে মহসিন কয় নাম্বার বলো তো? মহসিন কয় নাম্বার? 1 নাম্বার। এবার আসো, মুহাইমিনুল, ময় রস্যুকার, ময় রস্যুকার, দুইটাই ময় রস্যুকার, বোঝা যায় না কে আগে কে পরে। এবার আসো, দ্বিতীয় বর্ণ হ, এটার দ্বিতীয় বর্ণ হ, বোঝা যাচ্ছে না কোনটা আগে পাবা কোনটা পরে পাবা। কিন্তু এই হয়ের সাথে আকার, এই হয়ের সাথে রস্যইকার। এবার তোমরা বলো, আকার আগে না রস্যইকার আগে? ডেফিনেটলি আকার আগে। ওকে, ডেফিনেটলি কি আকার আগে? তাহলে এটা 2, এটা হলো 3। সবাই বলো, এটা নিয়ম মেনেছে? নিয়ম মেনেছে। তাহলে বলো তো, এটা ডিকশনারি নিয়ম মেনেছে, বুঝছো? হ্যাঁ, কিভাবে মুহিত কিভাবে 1 নাম্বার হইলো? তাবাসসুম শিমু এভাবে হইলো। ওকে, বুঝছো? এবার আসো, সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। ওকে, আমরা এবার ঢাবির প্রশ্নে চলে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, আভিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে। এই তিনটার মধ্যে কোনটা সিকোয়েন্স অনুযায়ী সাজানো? মুখস্থ করবা না, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখে যদি মুখস্থ বলে দাও তাহলে হবে না। লক্ষ্য করো, আজকে আমি তোমাদেরকে এটা শিখাইছি। লক্ষ্য করো, প্রত্যেক শব্দের প্রথম বর্ণের সাথে প্রথম বর্ণের তুলনা। সবাই আজকে যদি মনে করো আমি আগে পড়ছি, আগে দেখছি, বুঝি, এগুলো সব ভুলে যাও। এই টপিক থেকে একটা প্রশ্ন আসবে এবং খুব বেশি কঠিন আসবে। সো এটা এখন থেকে তোমাকে কি করতে হবে? গুরুত্ব দিতে হবে। এবার আসো, এ এ এ, বোঝা যাচ্ছে না কোন শব্দ ডিকশনারিতে আগে? তিনটা যদি 3 রকম বর্ণ থাকতো তাহলে ইজিলি আমরা বুঝতে পারতাম কে আগে কে পরে। তাহলে আমরা কোন বর্ণে যাব? দ্বিতীয় বর্ণে। ক ক ক, তিনটাই ক, কিন্তু একটু পার্থক্য আছে। এই কয়ের সাথে কিছু নাই, এই কয়ের সাথে আকার, এই কয়ের সাথে রস্যকার। প্রিয় ভাই বোনেরা, তুমি একটু চিন্তা করো তো, শুধু ক ডিকশনারিতে আগে পাবা না কয় আকার আগে পাবা না কয় রস্যকার আগে পাবা? তোমরা বলো,
ডিকশনারিতে এই তিনটার মধ্যে প্রথমে পাবো শুধু ক, তারপরে কয় আকার, তারপরে কয় রস্যকার। দ্যাট মিন্স এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি, আমাদের সঠিক উত্তর আমরা পেয়ে গেছি। ওকে ওকে, এবার আসো, লক্ষ্য করো, এবার আসো দ্বিতীয়টা কেন হয় নাই সেটা আমরা দেখব প্রত্যেকটার অপশনগুলো। লক্ষ্য করো, দ্বিতীয়টা যে হয় না এটা বোঝার জন্য 1 সেকেন্ড এনাফ। ফয়ের রস্যকার আছে আর এই ফয়ের সাথে কিছু নাই, ফয়ের সাথে কিছু নাই। তুমি চিন্তা করো শুধু ফ আগে পাবো না ফয়ের রস্যকার আগে পাবো? ডেফিনেটলি ফ আগে পাবো, ফয়ের রস্যকার পরে। তাহলে পরেরটা কোথায় চলে আসছে? আগে। ফ আছে দুইটার মধ্যে, এই দুইটা অবশ্যই ফুলের আগে হবে। তাহলে ফুল কয় নাম্বার? 3 নাম্বার, কারণ রস্যকার আছে। এবার আসো ফল ফলনের মধ্যে কে 2 1 আর কে 2। লক্ষ্য করো ফ ফ বোঝা যায় না, দ্বিতীয় বর্ণে যাব ল ল বোঝা যাচ্ছে না। সিম্পলি বলো তো ফল আর ফলনের মধ্যে ফলনে একটা ন বেশি, তাহলে ফলন খুঁজতে গেলে অবশ্যই তো ফলের পরে পাবো, কারণ এখানে অতিরিক্ত একটা বর্ণ আছে, ওই বর্ণটার জন্য 1 পৃষ্ঠা হইলেও তো আগাইতে হবে। তাহলে কে আগে? তাহলে এটা হলো 3 আর ফল আগে, ফল হলো 1, এটা হলো 2। তাহলে এটা সিরিয়াল মিলে নাই। এটা যে মিলবে না কত সহজে বোঝা যায়, মাঝখানে কয় আকার আছে আর এখানে শুধু ক, এখানে শুধু ক। তাহলে ডিকশনারিতে শুধু কয়ের আগে আলোচনা আগে থাকবে না কয় আকার? শুধু ক। শুধু ক আছে কয়টায়? 2টায়। আকার আছে কয়টায়? 1টায়। তাহলে আকারটা কয় নাম্বার? 3 নাম্বার। এবার আসো কবি আর কবিতা 1 2 কে ক ক বোঝা যাচ্ছে না, পরের বর্ণ ব ব বোঝা যাচ্ছে না, এটা তো রস্যইকার, এটা তো রস্যইকার, বোঝা যাচ্ছে না। এবার আসো কিন্তু কবি শেষ, কবিতা লিখতে অতিরিক্ত তা লাগে, তাহলে কবির পরে গিয়ে আমরা কবিতা পাবো। তাহলে কবি আগে থাকবে, কবিতা পরে থাকবে। তাহলে 1 3 2 সিরিয়াল মিলে না, সিরিয়াল মিলে না। এবার আসো মঞ্চ মালঞ্চ মঞ্জুর, শুধু ম শুধু ম আর এখানে ময় আকার। এখন বলো তো শুধু ম আগে পাবো না ময়ের আকার আগে পাবো? ডেফিনেটলি শুধু ম আগে থাকবে ডিকশনারিতে, ম যুক্ত আলোচনার পরে ময়ে আকার যুক্ত শব্দ আসবে। তাহলে ময় শুধু ম আছে কয়টায়? 2টায়। তাহলে এই 2টা অবশ্যই আগে, কোনটার? মালঞ্চর আগে। তাহলে মালঞ্চ সবার শেষে চলে যাবে, এটা হলো 3 নাম্বার। এখন 1 আর 2 কোনটা? মঞ্চ 1 না মঞ্জুর 1? এটার জন্য লক্ষ্য করো ম ম বোঝা যাচ্ছে না, দ্বিতীয় বর্ণ যুক্ত বর্ণ, দ্বিতীয় বর্ণ যুক্ত বর্ণ। প্রবলেমটা এখানে হয়েছে। এখন তোমাকে জানতে হবে ওই যুক্ত বর্ণের ভেতরে কোন কোন বর্ণের সংযোগে এই বর্ণটা হয়েছে। এটার ভেতরে কি আছে? ইয় প্লাস চ, এটার ভেতরে আছে ইয় প্লাস চ। আর এই যুক্ত বর্ণের ভিতরে আছে ইয় প্লাস জ, ইয় প্লাস জ। এবার বোঝার ট্রাই করো, এটার ভেতরে আছে কি? ইয় প্লাস জ। ওকে, তাহলে লক্ষ্য করো এর ভেতরে আছে ইয় প্লাস চ, এর ভেতরে আছে ইয় প্লাস জ। ওটার ভেতরের বর্ণ দিয়ে তোমাকে আগে পরে বুঝতে হবে। তাহলে এটার প্রথম বর্ণ ইয়, এটার প্রথম বর্ণ ইয়, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। তাহলে এটার দ্বিতীয় বর্ণ কি? চ, এটার দ্বিতীয় বর্ণ জ। এখন তোমরা বলো চ আগে না জ আগে? ডেফিনেটলি চ আগে। তাহলে এটা 1, এটা কত? 2। তাহলে এটা সিরিয়াল মিলে নাই। সবাই যতজন আছো একযোগে বলো তোমরা কি এটা বুঝতে পেরেছো? সবাই একটু সময় লাগবে, বাট এখন কি বুঝতে পেরেছো বোঝানোর পরে? সবাই একযোগে বলো বুঝতে পেরেছো? সবাই একযোগে বলো বুঝতে পেরেছো? যারা যারা লাইক দাও নাই, রিয়াক্ট করো নাই, সবাই দয়া করে দিবা, কারণ তোমার এই ক্লাসটা অনেকেই দেখবে। তুমি যত রিয়াক্ট করবা তত অন্যদের কাছে যাবে, ভালো কিছু অন্যদের কাছে পৌঁছানো এটা একটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে। ওকে সবাই? জি আলহামদুলিল্লাহ, প্রত্যেকে বুঝতে পেরেছে। এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, তোমরা একটু উত্তর দাও। আভিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটা? ঢাবি খ 22 23। সবাই একটু লক্ষ্য করো তো উত্তর কোনটা হবে? সবাই বলো, যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ বলবা, যারা বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ বলবা। প্রিয় ভাই বোনেরা, আগামী 127 দিন তোমার জীবন গঠন হবে, তোমার জীবনের কি করবা সেটা নির্ধারিত হবে। একটু বোকা থাকবা, একটু সহজ সরল থাকবা, একটু আমাদের কথা শুনবা। তুমি যদি আমাকে পাত্তা না দাও তাহলে তোমার পড়তে ইচ্ছা হবে না। তুমি যদি আমাকে বড় ভাই হিসেবে মানো, একজন মেন্টর হিসেবে মানো, লক্ষ্য করো তুমি আমার চেয়ে অনেক বেশি স্মার্ট, তুমি দেখতে সুন্দর সুন্দরী, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সব কিছু ঠিক আছে, আমি তোমাকে রেসপেক্ট করি। ভাই তোমার এই যোগ্যতার সাথে একটা যোগ্যতা অ্যাড হোক, সেটা হলো আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি।
আই এম স্টুডেন্ট অফ রাজশাহী ইউনিভার্সিটি। তোমার যোগ্যতার সাথে সৌন্দর্যের সাথে যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত হয়, তাহলে তোমার বড় হওয়ার, তোমার নিজে শান্তিতে থাকার রাস্তাটা সহজ হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আগামী 127 দিন, যারা সি ইউনিটের আসো তাদের 134 দিন একটু ধৈর্য ধরবা, একটু স্যাক্রিফাইস করবা, নিজেকে একটু কন্ট্রোল করবা। সারা জীবন ভালো থাকার জন্য এই 4 মাস একটু স্যাক্রিফাইস করো। ওকে সবাই, সবাই ওকে। এবার আসো, তাহলে এটার উত্তর কি? আমরা প্রথমে যাই, প্রথমে কি আ, তারপরে কি আ, তারপরে কি আ, প্রত্যেকটা আ আছে, বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। ঠিক আছে, কোন বর্ণে যাব? দ্বিতীয় বর্ণে। তালব্যস্য, তারপরে ল, এবার আসো দন্তস্য। তাহলে লক্ষ্য করো সবাই, বলো তো, একটা হলো তালব্যস্য, আরেকটা হলো ল, আরেকটা হলো দন্তস্য। এই 3টা বর্ণের সিকোয়েন্স সাজাইলেই তুমি বুঝতে পারবা। এটা আমরা পড়েছি, লক্ষ্য করো সবাই, আমরা জানি, মুখস্থ করেছি, সবাই আমরা জানি, মুখস্থ করেছি, মনে আছে? লক্ষ্য করো, মনে আছে? এই যে তালব্যস্য, ল আছে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, এই 4টা বর্ণ। শুধু লক্ষ্য করো, এইটুক যদি তুমি মাথায় রাখো, তাইলে অনেক ঝামেলাগুলো তোমার সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। প্রথমে কি ল, তালব্যস্য, দন্তস্য, ল, তারপরে কি বলো তো? তালব্যস্য, দন্তস্য। বুঝছো না বুঝো নাই? বুঝছো সবাই? ওকে, এবার আসো, তাহলে প্রথমে কি? প্রথমে হলো ল 1, তারপরে 2 তালব্যস্য, 3 হলো দন্তস্য। সিরিয়াল মিলছে? মিলে নাই। এবার আসো অ, 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 বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। এবার আসো, এখানে দন্তন্য, এখানে ত, এখানে দন্তন্য। তাহলে একটা আছে ত, আরেকটা আছে দন্তন্য, 2টার মধ্যে আছে। ত আগে না দন্তন্য আগে? পড়ো তো, ত, থ, দ, ধ, দন্তন্য, ত, থ, দ, ধ, দন্তন্য। তাহলে ত কি হবে? আগে হবে। বলো, ত কি হবে? আগে হবে। তাহলে এটা 1 নাম্বার। এবার আসো, ন 2টার মধ্যে আছে, এখানেও ন, এখানেও ন, 2 আর 3 বের করতে হবে এই 2টা থেকে। এই ন, এটা নয়, বোঝা যাচ্ছে না, কিন্তু এই নয়ের সাথে একার, এই নয়ের সাথে আকার। বলো তো, একার আগে না আকার আগে? অবশ্যই আকার আগে। এটা 2, এটা 3, সিরিয়াল মিলে নাই। ইলিশ, ইতিহাস, ইমারত, প্রত্যেকটা শুরুতে রস্যই আছে, বোঝা যায় না কোন বর্ণে যাব। দ্বিতীয় বর্ণে ল আছে, ত আছে, ম আছে। ওয়াও, যদি 3টা 3 রকম বর্ণ হয় তাহলে বলে দিবা ওয়াও। তাহলে একটা আছে ল, আরেকটা আছে ত, আরেকটা আছে ম। এই 3টার মধ্যে তোমাকে সিরিয়াল সাজাইতে হবে। ল আছে, ত আছে, ম আছে। তাহলে লক্ষ্য করো, এটার ভিতরে ল কিন্তু আমাদের 25টা বর্ণের ভেতরে নাই। ক থেকে ম পর্যন্ত এই 25টা আমরা সহজে মুখস্থ জানি, ল নাই। তাহলে ল 3 নম্বরে চলে যাবে, এটা 3। এবার ত আগে না ম আগে? ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম। তাহলে ত আগে, তাহলে এটা 1, এইটা 2। ঠিক আছে, হয়ে গেল। দ্যাট মিনস সিরিয়াল মিলে নাই। যদি হইতো ইতিহাস, ইমারত, ইলিশ, তাহলে সিরিয়াল মিলতো। রস্যু, 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 বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। তারপরে হলো চ, ট, ঠ, চ, ট, ঠ। কত সুন্দর, আমরা জানি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বরিগা, জ, ঝ, ঞ। তাহলে চ আগে 1 নাম্বার, ট, ঠ, ট, তারপরে 2 নাম্বার, ঠ, তারপরে 3 নাম্বার। আজকের সঠিক উত্তর 4। আজকের সঠিক উত্তর কি বলতো? 4। আজকের সঠিক উত্তর কত বলো তো? 4। সবাই একযোগে বলবা, বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো বলবা আলহামদুলিল্লাহ, যদি বুঝে থাকো সবাই বলো আলহামদুলিল্লাহ। ওকে, ইনশাল্লাহ তোমার এই অ্যাডমিশন জার্নি, অন্তত পক্ষে আমি আজকে তোমাদের সাথে নিয়ত করছি, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, ইনশাল্লাহ ইনশাল্লাহ এডুকেশনে যত স্টুডেন্ট ভর্তি হবে প্রত্যেকে বলতে বাধ্য হবা বাংলাদেশে সেরা সার্ভিস এখান থেকে পেয়েছ। আমি আমারটা আরো স্ট্রংলি বলি, বাংলাদেশে আর কেউ তোমাকে এত সুন্দর করে বাংলা পড়াবে না, প্রত্যেকটা টপিক গুছিয়ে দিবে না। আমি সেটা করব, আমি দায়িত্ব নিয়ে বলছি। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অন্ধের মতো বিশ্বাস করো, ভালো কিছু হবে। সবাই সবাই বুঝছো? ওকে, আলহামদুলিল্লাহ, মেজরিটি পেরেছ। এবার আসো, আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ কোনটি? ওকে সবাই, আভিধানিক ক্রম অনুসারে সজ্জিত শব্দগুচ্ছ দেখি পারো কিনা, উত্তর বলো। সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, সবাই। নাইম ইসলাম, এডুকেশনের প্রতি চিরকৃতজ্ঞ আমার অ্যাডমিশন জার্নিতে পাশে থাকার জন্য। তবে আমাকে কি সংবর্ধনা দেওয়া হবে? চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো, ইনশাল্লাহ ইনশাল্লাহ একদিন আইসো, ভাইয়া তোমাকে পার্সোনালি ভালো কিছু খাওয়াই দিব, ঠিক আছে? যারা কৃতজ্ঞ তারা জীবনে অনেক বড় হয়। হ্যাঁ, আমি যেই টিচারের কাছে বাংলা পড়েছি আমি একদম আমৃত্যু মনে রাখবো।
ঠিক আছে, উনি আমাকে বাংলা পড়িয়েছেন, ঠিক আছে। সো যারা কৃতজ্ঞ আল্লাহ তাদেরকে ভালো জায়গায় নিয়ে যায়। তোমার মঙ্গল হোক ইনশাআল্লাহ, আল্লাহ তোমাকে আরো উত্তর সফলতা দান করুক প্রিয় ভাই। ওকে ওকে, এবার আসো, এটার উত্তর সবাই বলো, সবাই এটার উত্তর বলো। কি মুখস্থ নাই? মুখস্থ করতে হবে, স্বরে স্বরে রস্যই মুখস্থ নাই, স্ক্রিনশট দিয়ে রাখছি শুরুতে, মুখস্থ করে নিয়ে পিডিএফে দিয়ে রেখেছিলাম। ওকে, এবার আসো সবাই আমরা যাই। দন্তন্য দন্তস্ব ব, ওয়াও ওয়াও, একটা হলো দন্তন্য দন্তস্ব ব, চিল্লে একযোগে বলো। দন্তস্ব 25টার মধ্যে নাই, তাহলে মালে 3 নাম্বার। এটারে কয় নাম্বার দিয়ে দিলাম? 3 নাম্বার। দন্তন্য আগে না ব আগে? তথ দধ দন্তন্য প ফ ব ভ ম, তাহলে দন্তন্য আগে। এটা হলো 1, এটা হলো 2, সিরিয়াল মিলে নাই। ফুল ফল পাখি, লক্ষ্য করো ভাইয়া তো অনেক টাইম নিয়ে ব্যাখ্যা করে দিচ্ছি, এটা যে হবে না প আগে না ফ আগে, ফয়রসুকার প আগে পেছনে বলে হবে না, ঠিক আছে, সহজে তোমরা বুঝতে পারবা। তাহলে ফুল ফল পাখি প আগে না ফ আগে? প একটা, আরেকটা ফ, একটা ফয়রসুকার। তাহলে তুমি সিম্পলি চিন্তা করো, ডিকশনারিতে আগে এটা পাবো, শুধু প তারপরে পাবো, তারপরে ফয়রসুকারের আলোচনা 3 নম্বরে পাবো। তাহলে এটা 1, এটা 2, এটা 3, হয় নাই, ঠিক আছে। আলো মাটি বায়ু, আজে আ ম ব, আ 1 নাম্বার, ঠিক আছে। ম আগে না ব আগে? সবাই বলো তো, প ফ ব ভ ম, তাহলে কি ব আগে নাকি? প ফ ব ভ ম, ব আগে। এটা 2, এটা 3, সিরিয়াল মিলে নাই। চাঁদ তারা সূর্য, সিম্পলি চিন্তা করো, চ ত দন্তস্ব, 3 রকম বর্ণ যদি পাও শুরুতে, বা দ্বিতীয় বর্ণ বা তৃতীয় বর্ণ, প্রত্যেকটা সেম বর্ণের সাথে সেম বর্ণের কম্পারিজন। ওকে, তো 3 রকম বর্ণ পাইলে জাস্ট ভাইয়ের কথা মনে করবা, ওয়াও। তাহলে বলো তো, দন্তস্ব পাইছো 25টার বাইরে, আউট অফ দ্য বক্স, কয় নাম্বার? 3, তো দিয়ে দিলাম 3। চ আগে না ত আগে? চ ছ জ ঝ ইয়, ট ঠ ড ঢ দন্তন্য, তথ দ ধ দন্তন্য, ঠিক আছে। তাইলে আগে হলো চ। চ কয় নাম্বার সারিতে আছে আমরা জানি? বর্গ কয়টা? 5টা, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। হ্যাঁ, তাইলে লক্ষ্য করো, এই চ আছে কোথায়? এখানে দ্বিতীয় বর্গে। আর বলো তো, ত আছে কোথায়? ত থ দ ধ দন্তন্য 4 নাম্বার বর্গে। তাহলে এটা 1, এটা 2। সবাই চিল্লায় বলো, বুঝতে পেরেছ? যদি বুঝে থাকো সবাই আলহামদুলিল্লাহ বলো, বুঝে থাকলে আলহামদুলিল্লাহ বলো। ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন জার্নি যে কোনো অফলাইন কোচিং এর তুলনায় বেটার হবে, বেস্ট হবে। প্রত্যেকে বলতে বাধ্য হবা যে আমি কেন 15,000 18,000 টাকা দিয়ে অফলাইনে ভর্তি হলাম, আমি এডুকেশনের 4,000 টাকা দিয়ে ভর্তি হলেই তো সব পাচ্ছি। আমি তোমাকে কথা দিচ্ছি, বাংলাদেশে যে কোনো কোচিং অফলাইন তোমার কাছে 20,000 টাকা নিয়েছে, তার তুলনায় যদি আমরা ভালো না পড়াই, আমাদের কাছে পড়ে যদি তুমি ভালো না বলো, তাহলে একদিন বইলো ভাইয়া আপনাদের চৌমুক অফলাইন ভালো পড়ায়, আমাকে একদিন বইলো, প্রয়োজনে টাকা ফেরত দিব। কোনো প্রতিষ্ঠান নাই এডুকেশনের চেয়ে ভালো পড়ানোর মতো, কারণ আমরা 15 বছর অফলাইনে পড়াচ্ছি। সো আমরা বুঝি কোন জায়গায় কি পড়ায়। একটা টিচার ভালো পড়ে, হয় বাংলা, নাহলে ইংরেজি, নাহলে সাধারণ জ্ঞান, বাট পরপর 3টা টিচার ভালো, এইরকম কোনো বাংলাদেশে অফলাইন কোচিং নাই, ঠিক আছে। ভাড়া করে নিয়ে যেতে হবে, এরকম নর্মালি দেয় না, কারণ অনেকগুলো ব্যাচ থাকে, এক এক ক্লাসে এক একজন টিচার দেয়। ওকে, সবাই একটু মনোযোগ দাও। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পারতেছে। ওকে, এখন অনেক সহজ হয়ে যাচ্ছে না? ওকে, নেক্সট ওয়ান, এটার উত্তর দাও, এমনিতেই পারবা। সবাই সবাই উত্তর দাও। অভিধান অনুযায়ী যুক্তাক্ষরের বর্ণনাক্রম সাজাও, যাবি। ওকে, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এগুলো মূলত আসে। ওকে, এবার আসো দেখি পারো কিনা। কি হয়েছে? ল ক ল ম ল প ল ল, ল ক ল প ল ম ল ল, ল ল ল ক ল প ল ম, ল প ল ম ল ল ল ক। দিন শেষে প্রত্যেকটার শুরুতে ল আছে, প্রত্যেকটার শুরুতে ল আছে, ওই লয়ের কোনো ভ্যালু নাই। প্রত্যেকটা শুরুতে ল আছে, ওই লয়ের কোনো ভ্যালু নাই। প্রত্যেকটা শুরুর বর্ণ ল, ওই লয়ের কোনো ভ্যালু নাই। প্রত্যেকটা শুরুতে ল আছে, ওই লয়ের কোনো ভ্যালু নাই। কিন্তু পরের বর্ণগুলো ভিন্ন। পরে একটা, প্রথমটা দেখলাম কি আছে? ক, তারপরে আছে কি? ম, তারপরে আছে কি বলতো? প, তারপরে আছে কি? ল। তাহলে মূলত এই 4টা বর্ণ নিচের বর্ণ দ্বিতীয় বর্ণ হিসেবে এক এক জায়গায় পরিবর্তন হয়েছে। আগে তুমি কি করবে? এই 4টা মাল কে আগে কে পরে এটা একটু ফাইন্ড আউট করো, তাহলে বুঝতে পারবা। তাহলে ক ম প ল, এর ভিতরে 1 নাম্বার কে? 1 নাম্বার ক। দ্বিতীয় কে? প
প ফ ব ভ ম, দুইটি হলো প, 3 নাম্বার হলো ম, আর 4 নাম্বারটা আমাদের 25টা বর্ণের বাইরে, তাহলে এটা হলো ল। এটা কি ল। এবার আমরা দেখব এইভাবে কোনটা বলতো, প্রথমে ক আছে, তারপরে কি প আছে কোন বর্ণে কোন সিরিয়ালে, তারপরে কি ম আছে, তারপরে কি ল আছে। এই সিরিয়ালটা যেই শব্দের সাথে মিলছে সেটাই আজকে সঠিক উত্তর। তাহলে প্রথমে ক আছে, দেখি তো, প্রথমে ক আছে, আছে, ক আছে, আছে, ক আছে, নাই, ক আছে, নাই, ক্লিয়ার। এবার আসো, দ্বিতীয় বর্ণ কি প, প আছে, নাই, প আছে, আছে, তারপর প আছে, নাই, প আছে, নাই, দ্বিতীয় বর্ণ। এবার আসো তৃতীয় বর্ণ ম, এটা কি ম, না, এটা ইয়াস ম, এটা এখানে দ্বিতীয় বর্ণ ম, নাই, দ্বিতীয় বর্ণ ম, নাই, লক্ষ্য করে ল, ল আছে, আছে, ল আছে, আছে, ল আছে, নাই, ল আছে, নাই। তাইলে প্রত্যেকটার এই সিরিয়ালটা মিলছে কোন শব্দে বলো, এই যে ক্ষয়ের মধ্যে। কাদের কাদের হয়েছে সবাই ইয়েস বলবা, যাদের হয়েছে সবাই ইয়েস বলবা, যাদের হয়েছে সবাই ইয়েস বলো, যাদের হয়েছে সবাই ইয়েস বলো, ওকে, যাদের হয়েছে সবাই ইয়েস বলো, প্রত্যেকে, প্রত্যেকে বলো। সিরিয়াস থাকতে হবে, একদিন না, আগামী 127 দিন সিরিয়াস থাকতে হবে, ওকে। স্বপ্ন দেখলেই হবে না, সে অনুযায়ী পরিশ্রম করতে হবে, সে অনুযায়ী ত্যাগ করতে হবে, সে অনুযায়ী ছাড় দিতে হবে। হ্যাঁ, আনন্দ, এনজয়, উৎসব, মজা, মাস্তি, আড্ডা, প্রেম, ভালোবাসা, ফেসবুকিং, রিলস দেখা, বিশেষ করে যে আগামী 127 দিনে দৈনিক 2বার 4বার রিলস দেখতে ঢুকো, সে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা না। ঠিক আছে, একটু স্যাক্রিফাইস করার ট্রাই করো। লাখ লাখ শিক্ষার্থী, এত শিক্ষার্থীর মধ্যে তুমি যদি মজা মাস্তিতে মানে মিলে যাও তাহলে কিন্তু তোমার জায়গা নষ্ট হয়ে যাবে, ওকে। 5 নাম্বার আবিধানিক ভাবে সাজানো শব্দত্রয়, দেখি এটার উত্তর দাও তো সবাই, সবাই উত্তর দাও, সবাই, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও, সবাই, ওকে। এবার আসো আমরা একটু ট্রাই করি। এখানে আছে অ আছে, অ আছে, অ আছে, বোঝা যাচ্ছে না কোন শব্দ আগে কোন শব্দ পরে। কোন বর্ণে যাব, দ্বিতীয় বর্ণে, আগে বর্ণে যাব, ম ম ম, বোঝা যাচ্ছে না কারণ প্রত্যেকটাই ম আছে, কিন্তু এই ময়ের সাথে একার, এই ময়ের সাথে রিকার, এই ময়ের সাথে বফলা। এখন বলো ফলা আগে না কার আগে, কার যেহেতু স্বরবর্ণের তাহলে স্বরবর্ণ আগে, ফলা পরে, তাহলে ফলা আছে একটাই, এটা 3 নাম্বার। এবার এই ময়ের সাথে একার, এই ময়ের সাথে রিকার, সবাই বলো তো এ আগে না রি আগে, এ আগে না রি আগে। এটার জন্য তোমাকে স্বরবর্ণ পারতে হবে, স্বরে ও স্বরে আর রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রি এ ওই উ ও, রি আগে, তাহলে এটা 1, এটা 2, সিরিয়াল মিলে নাই। নরম নারকেল নালা, ন আছে, ন আছে, ন আছে, কিন্তু এটা শুধু ন আর এটা শুধু নয় আকার। এখন তুমি বলো ডিকশনারিতে শুধু ন আগে পাবো না নয় আকার আগে পাবো, ডেফিনেটলি ন আগে পাবো, নয় আকার পরে, তাহলে শুধু নটা 1 নাম্বার। 9 আকার আছে কয়টার মধ্যে, 2টার মধ্যে, এই 2টার মধ্যে, কিন্তু সেম যেহেতু 9 আকার আছে তাহলে পরের বর্ণে যাব। পরের বর্ণ কি র, আর পরের বর্ণ ল। এবার পড়ো জ র ল, তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য, জ র ল, জয়ের রয়ের পরে কি ল, তাহলে র আগে ল পরে, তাহলে এটা 2, এটা 3, আমাদের সঠিক উত্তর পেয়ে গেছি। 2 নাম্বারটা কেন হয় নাই, 3 নাম্বারটা সেটা দেখব। চ আছে, চ আছে, চয় আকার আছে, শুধু চ আগে পাবো ডিকশনারিতে না চয় আকার আগে পাবো, শুধু চ আগে পাবো, আর চয় আকার পরে পাবো, চয় আকার পরে আছে, তাহলে ঠিক আছে, শুধু চ আছে 2টার মধ্যে, এই 2টা ডেফিনেটলি এটার আগে হবে, ঠিক আছে। এবার আসো, তাহলে 3 নাম্বার পেয়েছি, এখানে হচ্ছে, এখানে চ, বোঝা যাচ্ছে না, এখানে ল আর এখানে কি চ না, এখানে র, উচ্চারণ করো চর্চা, চ র চয় আকার, চর্চা। সারা জীবন মনে রাখবা, রেপ অথবা রফলা ইকুয়াল টু হলো র, কোনো পার্থক্য নাই। রয়ের আরেকটা ভার্সন হলো রেপ, আরেকটা কি রফলা, তাইলে রেপ আর রফলা মানে কি র, রেপ আর রফলা মানে কি র। তাহলে বোঝার ট্রাই করো, সবাই একটু বোঝার ট্রাই করো যে এই বর্ণ ল আর এই বর্ণ কি, দ্বিতীয় বর্ণের সাথে এই বর্ণ হলো র, এটা কি র, এখানে কি আছে র আছে, তাহলে লয়ের সাথে কার তুলনা, রয়ের তুলনা, তাহলে র আগে না ল আগে, র আগে, তাহলে এটা কত বলো 1, এটা 2, হয় নাই, সিরিয়াল মিলে নাই।
এবার আসো 5, 25, 85 প্রত্যেকটার শুরুতে চন্দ্রবিন্দু আছে। প্রত্যেকটায় যেহেতু চন্দ্রবিন্দু আছে তাইলে এই চন্দ্রবিন্দুর কোনো ভ্যালু নাই। সবাই মনোযোগ দাও। কিন্তু এই পয়ের সাথে আকার, এই পয়ের সাথে অ, এই পয়ের সাথে অ, এটা যে উত্তর হবে না 1 সেকেন্ডেই বুঝবা, কারণ শুরুতে আকার চলে আসছে। তাহলে শুধু বলো তো প আগে না পয় আকার আগে? প আগে, তাহলে আকার পরে। প অ আছে কয়টায়? 2টা, এই 2টা অবশ্যই আগে, এটা পরে, এটা 3। এবার 25, 85-র মধ্যে 1 আর 2 বের করব। সবাই লক্ষ্য করো, প প বোঝা যাচ্ছে না কে আগে কে পরে। কোন বর্ণে যাব? দ্বিতীয় বর্ণে। চ চ বোঝা যাচ্ছে না, দুইটাই সেম বর্ণ। কিন্তু এই চয়ের সাথে রস্বইকার, এই চয়ের সাথে আকার। সবাই বলো আকার আগে না রস্বইকার আগে? আকার আগে। তাহলে এইটা 1, এইটা 2। সিরিয়াল মিলছে? মিলে নাই। সিরিয়াল মিলছে? মিলে নাই। কেন যেন কেডা কাঠ গোলাপ? ও আচ্ছা, এখন একটু ক্লিয়ার হচ্ছি। হ্যাঁ, তুমি জীবনে এই ক্লাস করো নাই, সো তোমার কাছে তো প্রথম একটু কি লাগবে, আনইজি ফিল হবে। বাট তুমি দেখো ভাইয়া যেভাবে পড়াইয়া দিচ্ছি, তোমার মাথা কি ক্লিয়ার হচ্ছে কিনা, বোঝানোর পরে বুঝতে পারছো কিনা, এটা হলো ফ্যাক্ট। এই টপিক তুমি এইচএসসিতে কোনোদিন পড়ো নাই। আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো টপিক থেকে কঠিন প্রশ্ন হবে, তার মধ্যে 1 নাম্বার কঠিন টপিক হলো এই আভিধানিক ভাবে সাজানো শব্দ, অভিধানের ক্রম। সবাই একযোগে বলো, বলো তো এটা বোঝানোর পরে কি এখন বুঝতে পেরেছো কিনা? যদি বুঝে থাকো পুরো টপিক আলহামদুলিল্লাহ বলো। সবাই আলহামদুলিল্লাহ বলবা যদি বুঝে থাকো। সবাই আলহামদুলিল্লাহ বলো সবাই। আর আমাদের ক্লাসে কারা কারা হাজিরা দেওয়া নয়? হাজিরা মানি যখন আমার পেইড ব্যাচে আসবা, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়বা, দেখবা ক্লাস অ্যাটেন্ডেন্স আছে, হাজিরা, ক্লাসে কে কে আসছে। সো বোঝা যাবে এখানে কয়জন ক্লাস করেছে। যারা হাজিরা দাও নাই প্রত্যেকে লাইক রিয়েক্ট দাও, দ্যাট মিনস তুমি এই ক্লাসটি করেছো। ওকে সবাই। আর যারা সত্যিকার অর্থে ঢাবির স্বপ্ন দেখছো, পাবলিকিয়ানের স্বপ্ন দেখছো, এই ক্লাসটি শেয়ার করে জাস্ট তোমার মনের মতো একটা বাক্য জুড়ে দিবা, বিসমিল্লাহির রহমানির রহিম যাত্রা শুরু, বা তোমার মনের একটা, তোমার ঢাবির জন্য যে কথা আছে সেই কথাটা লিখে এটার ক্যাপশন দিয়ে তোমার আইডিতে শেয়ার করে রাখো। তুমি একাই দেখো, কোনো সমস্যা নাই, বাট শেয়ার করা থাকবে। ওকে, যদি তোমার মধ্যে ইমোশন না থাকে তাহলে তোমার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় না, কারণ এটা সম্পূর্ণ একটা ইমোশনের জায়গা, সম্পূর্ণ কনফিডেন্সের জায়গা, সম্পূর্ণ বিশ্বাসের জায়গা। মনে রাখবা এখানে ভর্তি পরীক্ষা দিবে পুরো বাংলাদেশের সবাই। এর ভিতরে যাদের কনফিডেন্সের লেভেলটা কম থাকবে তারা চান্স পাবে না। আমি তোমাকে জাস্ট একটা কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলা 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন, 4 নাম্বার প্রশ্ন, এভাবে তোমার মনে করো না 100 নাম্বার প্রশ্ন পর্যন্ত আছে। হ্যাঁ, সে ফর এক্সাম্পল সব বিশ্ববিদ্যালয়ে এত প্রশ্ন থাকে না। এখন তুমি 1 নাম্বার পারো নাই, 2 নাম্বার বিসমিল্লাহ পারো না, 3 নাম্বারও পারো না, 4 নাম্বারও পারো না, এবার একদম আবেগে কাইন্দা দিছ, আল্লাহ কি হইল, আমি পারি না, আমি কি পড়লাম, কি আসলে, একদম তোমার মন খারাপ, এত বেশি মন খারাপ হয়েছে জিদ করে এখন কলম রেখে আর পরের পৃষ্ঠায় যাও না। অথচ তুমি কত বোকা। এখানে প্রশ্ন আছে মনে করো না 70টার মধ্যে 40টা প্লাস উত্তর করলে তুমি চান্স পেয়ে যাচ্ছ, বাট কোশ্চেন মাত্র পারো না 4টা। এটাই হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা হলো পাবলিকিয়ান হওয়ার একটা সাহস। যারা দুর্বল তারা এখান থেকে হতাশ হয়ে যায়। আরে ভাই পরের প্রশ্নে যায় দেখো না, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার সব পারো। লাস্ট মুমেন্ট পর্যন্ত ট্রাই করবা। ইভেন 1 সেকেন্ডও তোমার লাইফ কি হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। সো প্রতিটা পরীক্ষা কোশ্চেন যত কঠিন হোক না কেন, যত সহজ হোক না কেন, আনন্দিত হওয়ার কোনো কারণ নাই, কারণ সহজ মানি সবার জন্য সহজ, কঠিন মানি সবার জন্য কঠিন। সো তোমাকে ফেস করতে হবে ওই পরীক্ষার 1-1.5 ঘন্টা সর্বোচ্চ ইউটিলাইজ করতে হবে, হাল ছাড়া যাবে না। মনে রাখবা মরার আগে কোনোদিন মরবা না, তোমাকে জিততেই হবে। এই মেন্টালিটি নিয়ে তুমি পড়াশোনা করো। ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বলো, মানবিক বলো, যে কোনো বিভাগ বলো, মনে রাখবা সেটা হলো মুখস্থের একটা শক্তি আছে। যে যত বেশি প্র্যাকটিস করবা, যে যত বেশি পড়বা তত ভালো করবা। লক্ষ্য করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিইউ ব্যাচ আমাদের আই এডুকেশনের সবচেয়ে বিখ্যাত ব্যাচ। এই আইসিইউ ব্যাচ থেকে প্রত্যেক বছর হাজার হাজার শিক্ষার্থী সফল হয়। আমি বলবো না হাজার হাজার শুধু ঢাবিতে হয় না, এই এক ব্যাচ থেকে ঢাবি বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বলো, আদার যত ইউনিভার্সিটি আছে সব বিশ্ববিদ্যালয় এখান থেকে চান্স পায়। সো এখানে যে কত ক্লাস ভাই, দাবি করছে যা যা পাচ্ছ বাংলা ইংরেজি সবগুলো 40টি ক্লাস, 30টি ক্লাস, রিটেন আলাদা। লক্ষ্য করো বাংলাদেশে একটা জিনিসের জন্য তো তুমি আমাদের কাছে আসতে বাধ্য ভাই,
একটা জিনিসের জন্য তুমি তো আমাদের কাছে আসতে বাধ্য, রিটেন। তুমি যেই ভাইদের প্রশংসা করো, বাচ্চা বাচ্চা পোলাপাইনের প্রশংসা করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে বারান্দা দিয়েও যায় না, তাদের কাছে প্রস্তুতি নিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সো তোমার লজ্জা হওয়া উচিত। আরে ভাই, বিজ্ঞাপন দিলেই কি ভর্তি হইতে হবে? 40 জন লোক রাইখা নিজেদের পক্ষে কমেন্ট করাইলে কি ভর্তি হইতে হবে? টিচারের কোয়ালিটি তো দেখতে হবে কেমন পড়ায়। সো তুমি যদি টিচার পছন্দ করার ক্ষেত্রে তুমি যদি ফেল করো, তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন কোনো পাবলিকে চান্স পাবা না? এই রিটেন কি সবাই পড়াইতে পারে? এই ভাই 15 বছর পড়াচ্ছি আমি, মহসিন স্যার, মোহাইমিনুল স্যার, আমরা শুধু ফার্ম গেটে অফলাইনে এক একজন মিনিমাম 300 400 500 700 স্টুডেন্ট করে প্রাইভেট পড়াতাম। আর তোমার যার সাথে আমাদের তুলনা করো, আমাদের মাঝে মধ্যে লজ্জা হয়। তুমি আজ বা কাল আমাদের কাছে আসবা, হয়তো এক কোর্স একবার দিবা এখানে টাকা, দ্বিতীয়বার আমাদেরকে দিবা, বাট আমরা তোমাকে রিটেনের জন্য হইলো আনবো। আমার হ্যান্ডনোট যখন তুমি অনলাইনে দেখবা, আর তুমি ওই প্রতিষ্ঠানের হ্যান্ডনোট যখন দেখবা মিলায়া কিছুই বুঝো না, মিলায়া হতাশ হবা। সো দ্বিতীয়বার হইলে আসতে হবে। রিটেন যদি তুমি ভালো না করো, তাহলে তুমি কোথাও চান্স পাবা না। সো রিটেনের জন্য হলো আই এডুকেশনে আসতে হবে। কারণ আই এডুকেশনের যে ভাইয়ারা রিটেন পড়ায়, প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে, প্রত্যেকেই 12 থেকে 15 18 বছর পড়িয়েছে। সো এটা কম্প্যারিজন করা অন্যদের সাথে আমাদের যে লজ্জা দেওয়ার বিষয়। সো ইনশাল্লাহ আমরা মুখে কথা বেশি বলি এবং পড়াবো বেশি। আমরা তোমাদের মন জয় করব শুধু পড়াশোনা দিয়ে, গান গায়া, মজা মাস্তি জোকস এগুলো দিয়ে না। ওকে, নেক্সট আমরা আরেকটা টপিক পড়াবো। ওকে, আমাদের ফাউন্ডেশন কোর্সের যে শিডিউল ক্লাস লক্ষ্য করো, আজকে তো 2টা ক্লাস হলো, মহসিন স্যারের ক্লাস হলো, আমার ক্লাস চলছে। আগামীকাল 12ই আগস্ট দুপুর কয়টায়? 3টায় আমার বাংলা ক্লাস হবে, আর সন্ধ্যা 7টা 15 মিনিটে জিকে ক্লাস হবে জুবায়ের স্যারের। সো এগুলো মিস দিবা না। তোমার কাছে মনে হবে তুমি বাসায় বসে রিলস দেখলেই তোমার কাছে আনন্দ লাগবে, ক্লাসে টাইম নষ্ট হচ্ছে না। তুমি ওই রিলস দেখার টাইমটুকু এখানে এসে ক্লাস করবা। তুমি যদি স্বপ্নবাজ হও, তোমার যদি স্বপ্ন থাকে পাবলিকিয়ান হওয়ার, তোমার যদি স্বপ্ন থাকে জীবনে ভালো কিছু করার, বাবা মার দায়িত্ব পালন করার, তাহলে প্লিজ তুমি এই টাইমটুকু নষ্ট করো না, এই টাইমটুকুতে ক্লাসগুলো করবা। দেখা হবে আবার আগামীকাল 3টে ইনশাল্লাহ। এবার আসো আমরা আরেকটা টপিক পড়াবো। টপিকের নাম দাও অক্ষর। সবাই টপিকের নাম দাও অক্ষর। সবাই নতুন টপিক অক্ষর। ওকে, আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসছিল, নিচের কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ? শব্দের উত্তর ছিল জল, নাকি এটা জল? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছিল বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর? বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর? আবার জাবিতে মেবি প্রশ্ন এসেছিল সমাবর্তন শব্দে কতটি অক্ষর আছে? লক্ষ্য করো, অক্ষর কাকে বলে? এক নিঃশ্বাসে এখান থেকে প্রশ্ন হয়, প্রায় প্রশ্ন, 1 বছর না হইলে 2য় বছর হয়, তো একটু গুরুত্ব দিতে হবে। একবার প্রশ্ন আসছিল স্ত্রী শব্দে কতটি অক্ষর আছে? হ্যাঁ, অক্ষর মানে এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয় ততটুকুকে একটা অক্ষর বলে। বাট ভর্তি পরীক্ষার হলে আমরা যখন পরীক্ষা দিতে যাই, তখন আমাদের নিঃশ্বাস প্রোনাউন্সিয়েশন ঠিকঠাক উচ্চারিত হয় না, তখন এই অক্ষর কম বেশি হয়ে যায়। সো এই অক্ষরটা আমি আমার মতো করে পড়াবো। দুনিয়াতে যত কঠিন শব্দ থাকুক না কেন, তুমি এটা সহজে ইজিলি ফাইন্ড আউট করতে পারবা। ওকে, তাহলে আমার মতো করে একটা সংজ্ঞা লিখবা। সবাই খাতা কলমে লেখো, সবাই লিখবা অক্ষর। হ্যাঁ, সবাই লেখো, সবাই মনোযোগ দাও, সবাই লিখবা একটি শব্দে। আমি কিন্তু সব হ্যান্ডনোট করে পড়াই পেইড ব্যাচে। ওকে, একটি শব্দে যতটি, আমি স্লাইড পড়াই না পেইড ব্যাচে। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে। এটা হলো বাংলার ক্ষেত্রে। আবার ইংরেজির ক্ষেত্রে সিলেবল মানে ভাওয়েল থাকবে। লিখবা ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে। সবাই লিখবা ইংরেজির ক্ষেত্রে যতটি ভাওয়েল থাকবে ততটি অক্ষর হবে।
তাহলে আমরা দুইভাবে অক্ষর ফাইন্ড আউট করবো, বের করব। এর চেয়ে শর্টকাট কোনো উপায় নাই, কারো থিওরি ফলো করার দরকার নাই। দুনিয়াতে যত শব্দ আছে তুমি এক্ষুনি এই মুহূর্তে পারবা, এবং একটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা, ঢাবি অথবা জাবি যেখানেই আসুক না কেন। একটি শব্দে যতটি স্বরবর্ণ উচ্চারিত হবে ততটি অক্ষর হবে, আর ইংরেজির ক্ষেত্রে যতটি কি থাকবে, ভয়েল থাকবে। তার আগে তোমাকে একটু বুঝতে হবে, লক্ষ্য করো, এই ক না, এই কয়ের ভেতরে কি একটা অ আছে। হ্যাঁ, যদি বলি খ, এই খয়ের ভিতরে একটা কি আছে, অ আছে। হ্যাঁ, খয়ের ভিতরে একটা কি আছে, অ আছে। তাহলে এই অটা আমরা কিভাবে বের করি জানো? আমরা বের করি এরকম, যেমন ক যোগ অ, কয়ের নিচে একটা হসন্ত, ক্ষয় থেকে অ আলাদা করলে কি হবে, খ যোগ অ, ক্ষয়ের নিচে একটা কি হবে, হসন্ত হবে। ক্ষয়ের নিচে একটা কি হবে বলো তো, হসন্ত হবে। ওকে, এবার আসো, লক্ষ্য করো, তাহলে স্বরবর্ণ থাকলে হবে না, একটা ভিন্ন কথা বলেছি, সবাই একটু মনোযোগ দাও, উচ্চারিত হইতে হবে। স্বরবর্ণ কোনো শব্দে থাকলে হবে না, কি হইতে হবে বলো, উচ্চারিত হইতে হবে। সবাই চিল্লায়া ভাইয়ের সাথে বলো তো, এই যে ঢাবির প্রশ্ন, সবাই বলো তো, উচ্চারণ করো, জল। এটা কি জল? নো, এটা জল। জল জয়ের সাথেও আছে, লয়ের সাথে আছে, বাট জ জ জয়ের সাথে অটা কি হয়, উচ্চারিত হচ্ছে, বাট লয়ের সাথেও আছে, বাট উচ্চারণ হচ্ছে না। ফ্যাক্ট কি, উচ্চারিত হইতে হবে। একটা শব্দের যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে। তাহলে এখানে কয়টা অক্ষর, একটা অক্ষর। আমরা যদি বলি জে ও এল, তাহলে এখানে ভাওয়েল কয়টা বলো তো, ভাওয়েল কয়টা আসছে, একটা আসছে। তাহলে এখানে অক্ষর কয়টা বলো তো, একটা অক্ষর। কয়টা অক্ষর, একটা অক্ষর। লক্ষ্য করো, আমরা যদি বলি এইরকম যে সজীব, সজীব, আমার নামের মধ্যে একটা অংশ আছে সজীব, সবাই একটু উচ্চারণ করো তো। আমরা জানি নিঃশ্বাস, এক নিঃশ্বাসে যতটুকু উচ্চারিত হয়, সজীব, সজীব, কিন্তু আমরা ওইভাবে বলবো না, আমরা বলবো যতটা স্বরবর্ণ উচ্চারিত হয়। তাহলে লক্ষ্য করো, এই শয়ের সাথে কি উচ্চারিত হচ্ছে, অ, জয়ের সাথে কি, ই, বয়ের সাথে অ আছে, বাট উচ্চারিত হচ্ছে না। যেটার সাথে উচ্চারিত হবে না ওটা আগের শব্দের সাথে উচ্চারিত হবে। তাহলে স জি, এটা কি সব ব কি শয়ের সাথে আনা যাবে না, জয়ের সাথে উচ্চারণ করে ফেলবো। তাহলে কি হবে, স জীব, যেটার সাথে স্বরবর্ণ নাই ওটা আগের বর্ণের সাথে উচ্চারণ করে ফেলবা। তাহলে স জীব, কয়টা অক্ষর বলো, দুইটা। কয়টা অক্ষর, দুইটা। বুঝতে পেরেছ? এবার আসো, আমরা যদি বলি স্ত্রী, স্ত্রী, স্ত্রী শব্দে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে বলে, স্ত্রী, স্ত্রী শব্দে কয়টা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে, একটা। সেটা কি দীর্ঘই, সেটা কি দীর্ঘই। তাহলে স্ত্রী শব্দে কয়টি অক্ষর, একটি অক্ষর। স্ত্রী শব্দে কয়টি অক্ষর, একটি অক্ষর। এখন এই স্ত্রীটাকে যদি তুমি ইংরেজিতে লেখো এরকম, স্ত্রী, কয়টা ভাওয়েল, একটা ভাওয়েল, তাহলে কয়টা অক্ষর বলো তো, একটা অক্ষর। এখন তুমি যদি বলো ভাই আমি তো আমার স্ত্রীকে এইরকম ভাবে লিখি, কিরকম, এইরকম দুইটাই দিয়ে লিখছি স্ত্রী, ওকে ফাইন, কয়টাই দিচ্ছে, দুইটাই। ভাওয়েল কয়টা, দুইটা, তাহলে অক্ষর তোমার হিসাবে কয়টা, দুইটা। বাট না, মনে রাখবা, পাশাপাশি দুইটা ভাওয়েল থাকার পরে যদি সেপারেটলি উচ্চারণ করা না যায় তাহলে একটা অক্ষর ধরতে হবে। তুমি কি কখনো বলবা স্ত্রী ই, তুমি কি বলবা এরকম যে স্ত্রী ই, ই কি আলাদা উচ্চারণ করবা না? তাহলে সারা জীবন মনে রাখবা, পাশাপাশি দুইটা ভাওয়েল যদি আলাদা উচ্চারণ না করা যায়, একটার মতো উচ্চারিত হয়, তাহলে একটা অক্ষর ধরতে হবে। কয়টা অক্ষর ধরতে হবে, একটা অক্ষর ধরতে হবে। যেমন, তাই বলো, বুঝছো? একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হবে ততটা অক্ষর হবে। একটু গুরুত্ব দিতে হবে, একটু গুরুত্ব দিতে হবে। ওকে, এবার আসো, আমার নাম হলো সজীব, একটা নাম। হ্যাঁ, ভাইয়ার পুরো নাম হলো, খাতায় লিখে রাখো সামনে, এম এ সুফিয়ান, SUFIAN, এম এ সুফিয়ান সজীব। হ্যাঁ, SAJEEB। ওকে, এডুকেশনে তোমাকে আসতেই হবে, টুডে অর টুমরো, বাধ্য তুমি। ঠিক আছে, ক্লাস দেখবা, আরো দুই একটা ক্লাস দেখবা আমার পেইড ব্যাচের, বিশেষ করে এডুকেশনের আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ আছে। ঠিক আছে, ওখানে দেখবা স্টুডেন্টরা হ্যান্ড নোট শেয়ার করে, সুফিয়ান স্যার নামে সার্চ দিবা, নোটসগুলো দেখবা। একটা পেইড ব্যাচে জাস্ট একদিনের ক্লাসে কি পড়ায় আর অন্য কোথাও কি পড়ায়। সো প্রিয় শিক্ষার্থীরা, সময় অল্প, এই সময় যদি যোগ্য এবং অভিজ্ঞ এবং ডেডিকেটেড টিচারের কাছে না পড়ো তাহলে তোমার এই জার্নিটা অনেক কঠিন হয়ে যাবে, এই জার্নিটা অনেক কঠিন হয়ে যাবে। অনেকে তোমাকে, আমার কাছে পড়েছে, আমার একটা স্টুডেন্ট অনলাইনে ভালো বিজ্ঞাপন দেয়, পড়াচ্ছে, গল্প আছে 12টা, গল্প আছে 12টা, 12টার মধ্যে এই 6টা গুরুত্বপূর্ণ, এই 6টা লেস ইম্পর্টেন্ট, এই 6টা পড়া লাগবে না। আরে ভাই, আমি তো অবাক, আমি পড়াচ্ছি 15-16 বছর আর আমার স্টুডেন্ট সাজেশন দিয়ে দিছে, তুমি বলো ওয়াও ওয়াও কি সুন্দর টিচার, 6টা বাদ দিছে 6টা। ভর্তি পরীক্ষা যায় দেখো এখান থেকে আসছে 2টা, এখান থেকে আসছে 3টা। এখন যা ওর কাছে যা,
যারা এত স্মার্ট টিচার ভাবছিস, ভাইরাল টিচার ভাবতেছিস, ও পড়া ইন্টারমিডিয়েট, তুমি অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছে আসছো ওই কাছ থেকে, তো তোমার ভুলভাল জায়গায় নিয়েই যাবে। আরে ভাই, আমার তো হারানোর কিছু নাই, আমি তোমাকে প্রপার গাইড দিব, তাতে তোমার ভালো লাগুক আর না লাগুক। কারণ আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে পড়লে চান্স পাওয়া যায়। এখানে ভর্তি পরীক্ষা দিবে ঢাকার সেরা কলেজের শিক্ষার্থীরা, এখানে ভর্তি পরীক্ষা দিবে গ্রামের ওই ছেলেটা যে দৈনিক 18 ঘন্টা পড়ে, এখানে সেও ভর্তি পরীক্ষা দিবে যে 2 বছর আগে একবার তার কোর্স রিভিশন দিয়েছে। আমি যখন বাংলাদেশের সেরা মাদ্রাসা একটার মধ্যে একটা তামিরুল মিলাদ পড়ছি, আমার অনেক বন্ধুরা ফার্স্ট ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীট সব মুখস্থ করে ফেলেছে। সো এইরকম কিছু যোদ্ধা তোমার সাথে যুদ্ধ নামতেছে। সো তুমি ভাবতেছ ওই কোন হুনুলুলু বিশ্ববিদ্যালয়ে পড়ছে, কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, এরকম কারো কথায় তুমি 6টা গল্প কি করে নিলা, ফিক্স করে ফেললা। আমি আমার অ্যাডমিশন জার্নি বলতেছি, আমি যখন ইংরেজি পড়তাম আমার এক টিচার বলছে এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না, এটা পড়া লাগবে না। হ্যাঁ, আমি বললাম কোনগুলো পড়তে হবে, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো। ইয়েস, আমি ওগুলো পড়লাম। পড়ার পর মনে হইলো যে যেগুলো কেটে দিছে যদি এখান থেকে চলে আসে, লাইফটা কার, লাইফটা আমার। সো যদি বাঁশ খাই, যদি হারিয়ে যাই, তাহলে ওই টিচারে কিচ্ছু হবে না। সো স্যার যেগুলো গুরুত্ব দিয়েছে ওগুলোও পড়লাম, যেগুলো লেস ইম্পর্টেন্ট বলছে নিজের জীবনের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের সুন্দর ভবিষ্যতের জন্য, ওগুলোও পড়ে ফেলেছি। তুমি যদি রিলস না দেখো, তুমি যদি প্রেম না করো, তুমি যদি আড্ডা না দাও, ভাই 127 দিন এনাফ ফর ইউ। একটা মাদ্রাসার ছেলে জীবনে বাংলা পড়ে না, ইংরেজি পড়ে নাই, বাট মাত্র 4 মাসে কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে চলে আসে। সো কি এমন এখানে মাহাত্ম আছে যে জীবনে 12 বছরে বাংলা ইংরেজি পড়লো না, 4 মাস কোচিং করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে চলে আসে? এর কারণ হলো ওই মাদ্রাসার ছেলে অনেক ভালো মুখস্থ পারে, নামাজ, খাওয়া দাওয়া, ঘুম ছাড়া দুনিয়ার আর কোনো কাজ করে না। সে ভাবছে সে মাদ্রাসায় পড়ে, সে তুলনামূলক পিছিয়ে আছে। তার যদি একটা আইডেন্টিটি না হয়, সে সব জায়গায় পিছিয়ে যাবে। তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগবেই। দ্যাটস ওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা 50% সিট দখল করে নেয় প্রতি বছর। সো তুমি একটা ভালো কলেজে পড়েছ, অথচ তুমি অহংকার করো, তুমি বললাম না আর কথা, ভাবের জ্বালায় আর বাঁচো নাই। এই ভাব দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় তারাই চান্স পাবে যারা স্বপ্ন দেখবে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, আমি চান্স পাবো, আমার লাগবে, এবং যারা পরিশ্রম করবে। কোনো অহংকারী ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো করবে না। যদি মেধাবীরা চান্স পাইতো, তাহলে ঢাকার ভালো কলেজগুলোতে যত সিট স্টুডেন্ট সংখ্যা আছে, ঢাকায় গোল্ডেন এ প্লাস ঢাকার ভালো কলেজগুলোতে যত আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত সিট সংখ্যাও নাই। আমার কথাগুলো শুনলে আমার কষ্ট হয় এত কঠিনভাবে কথা বলতে, বাট তোমরা আমার ছোট ভাই, তোমরা আমার ছোট বোন। আমার একদিনের কথায় যদি তোমার লাইফ পার্টটা পাল্টায়, আমার কথায় যদি তুমি মোটিভেটেড হও, তাইলে এইভাবে আমি কথা বলবো, তাতে আমি সুস্থ থাকি আর অসুস্থ হয়ে যাই। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ভুল করা যাবে না। তুমি যদি অনলাইনে সব কোচিং সেন্টারে পড়ো, বাট তুমি চান্স পাবা না। তোমার চান্স পাইতে হইলে তোমার একা একা বাসায় অনেক বেশি পড়তে হবে। তোমার এইচএসসির যে বাংলা গল্পগুলো আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কবিতাগুলো 12টা মুখস্থ করে ফেলতে হবে, লেখক পরিচিতি পড়তে হবে, কবি পরিচিতি পড়তে হবে, উৎস পরিচিতি পড়তে হবে, শব্দার্থ পড়তে হবে, কবিতায় কোন লাইনের পর কোন লাইন আছে এটাও পড়তে হবে। আমার কথা কি বুঝতে পেরেছ? সো ভুয়া মানে যে জানে না কিছু না, হুটহাট করে আইসা একটা সাজেশন দিলে লাল কালার, নীল কালার, বেগুনি কালার, বললো ওয়াও। তোর যদি এরকম সাজেশন ফলো করে কমনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, তো তুমি সবচেয়ে বড় বাসটা খাবা, এমন বড় বাস খাবা, পদে পদে আইক্যা থাকবে। বুঝতে পেরেছ? মানে আমি মাঝে মধ্যে দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরীক্ষা পাওয়ার পরে যেগুলো একটু নাচনিওয়ালা পোলাপান আর কি, পরীক্ষার হল থেকে নাচটা আসতেছে, কেমন হচ্ছে ভাইয়া, ফাটাইয়া দিছি। আমি কেমন ফাটাইলি? আমি তো বুঝে গেছি ফাটাইছি, কারণ কোনো ভালো শিক্ষার্থী জীবনে ফাটায় না। যে ফার্স্ট হয়েছে তারে বলছি কেমন হয়েছে আফরাজাসিয়ান পরীক্ষা, ভাইয়া দিয়েছি কোনো রকম। যে কোনো রকম দিছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, আর যে ফাটাইয়া দিছে তার সিরিয়ালে নাই, সে এখন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে না। সো বুঝতে হবে। এবার আসো, তো যেটা বলছিলাম, তাহলে সজীব শব্দে লক্ষ্য করো, কি বললাম? সজীব শব্দে কয়টি অক্ষর? সজীব শব্দে 2টি অক্ষর। বলো, সজীব শব্দে কয়টি অক্ষর? 2টি অক্ষর। কয়টি? 2টি। এবার আসো, আমি যদি এইভাবে লিখে আছে যে আইবি, সজীব কয়টা ভয়েল? 2টা ভয়েল। অক্ষর কয়টা? 2টা। কিন্তু আমি আমার নাম লিখে আছে যে ডাবল ইবি। এবার কি অক্ষর 3টে হয়ে গেছে? না,
ভাওয়াল দুইটা বাট উচ্চারণ একভাবেই করছি। তুমি কি বলবা স জি ইপ এরকম বলবা? নো, তুমি বলবা স জিপ স জিপ। তাহলে অক্ষর কয়টা? দুইটা। পাশাপাশি একাধিক ভাওয়াল থাকলে যদি আলাদা উচ্চারণ করা না যায় একটা অক্ষর ধরতে হবে। কয়টা অক্ষর ধরতে হবে? একটা অক্ষর ধরতে হবে। ওকে, লক্ষ্য করো, আমরা যদি এরকম বলি, সবাই লক্ষ্য করো, ভাই, ভাই শব্দে কয় অক্ষর? তুমি বলবা এখানে দুইটা স্বরবর্ণ, দুইটা স্বরবর্ণ, দুইটা অক্ষর। নো, ভাই শব্দে তুমি কখনো দুইটা স্বরবর্ণ উচ্চারণ করতে পারবা না। তাহলে বলতে হবে, তুমি কি কখনো বলবা সুফিয়ান ভাইকে রাস্তায় দেখেছ, সুফিয়ান ভা ই আসেন, এরকম বলবা? ভা ই বলবা? নো, তুমি বলবো ভাই আই আই আই। এই আইটাকে বলে যৌগিক স্বরধ্বনি। কিছু কিছু স্বরবর্ণ আছে পাশাপাশি দুইটা বসছে, আলাদা উচ্চারণ করা যায় না, একটার মতো উচ্চারিত হয়, তাকে আমরা বলবো যৌগিক স্বরধ্বনি। আর ওই যৌগিক স্বরধ্বনিকে এক অক্ষর ধরতে হয়। ভাই, যাই, খাই, মনে করো এই তিনটাই আসছে ঢাবিতে, হ্যাঁ, ভাই, যাই, খাই, এগুলোর ভিতরে যৌগিক স্বরধ্বনি আছে, এগুলোকে আলাদা উচ্চারণ করা যায় না, একবারে উচ্চারণ করতে হয়, এই জন্য এগুলোকে এক অক্ষর ধরতে হয়। কি অক্ষর ধরতে হয় বলো তো? এক অক্ষর ধরতে হয়। যেমন আমি যদি বলি ভাই, কয়টা ভাওয়াল? দুইটা। কিন্তু তুমি কি বলবা ভা ই বলবা? নো, তুমি বলবা ভাই। পাশাপাশি দুইটা ভাওয়াল থাইকা যদি একটার মতো উচ্চারিত হয় তাকে এক অক্ষর ধরতে হয়। কয় অক্ষর? এক অক্ষর ধরতে হয়। তাহলে স্ত্রী শব্দে কয়টি অক্ষর? স্ত্রী শব্দে এক অক্ষর। আর যদি বলে স্ত্রী শব্দে বর্ণ কয়টি? স্ত্রী শব্দে বর্ণ কয়টি? তখন কিন্তু আবার পাল্টে যাবে, চারটা। কয়টা বলো? চারটা। স আছে, ত আছে, রফলা আছে, দীর্ঘইকার আছে। বুঝতে পেরেছ? স আছে, ত আছে, রফলা আছে, দীর্ঘইকার। বর্ণ বললে চারটা, অক্ষর বললে একটা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? সবাইকে ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আসো, অক্ষর কয় প্রকার? অক্ষর দুই প্রকার। সবাই লক্ষ্য করো, অক্ষর দুই প্রকার। হ্যাঁ, একটা হলো মুক্তাক্ষর, একটা কি বলতো? মুক্তাক্ষর। আরেকটা হলো বদ্ধাক্ষর। আরেকটা কি অক্ষর? বদ্ধাক্ষর। মুক্তাক্ষর, আরেকটা হলো বদ্ধাক্ষর। এই মুক্তাক্ষরের অপর নাম হলো, মুক্তাক্ষরের অপর নাম হলো স্বরান্ত অক্ষর। মুক্তাক্ষরের অপর নাম স্বরান্ত। আর বদ্ধাক্ষরের অপর নাম হলো ব্যঞ্জনান্ত। বদ্ধাক্ষরের অপর নাম হলো ব্যঞ্জনান্ত। মুক্তাক্ষরের অপর নাম স্বরান্ত। মনে রাখবা, স্বরান্ত মানে কি জানো? স্বর প্লাস অন্ত, এটা ভাঙলে পাওয়া যায় স্বর প্লাস অন্ত। ব্যঞ্জনান্ত ভাঙলে কি পাওয়া যায়? এটা পাওয়া যায় ব্যঞ্জন যোগ অন্ত। ব্যঞ্জন যোগ অন্ত। ওকে, মাইন্ড ইট, মাইন্ড ইট। এই স্বর মানে কি জানো? স্বরবর্ণ। স্বর মানে স্বরবর্ণ। আর অন্ত মানে শেষ। মানে কোনো শব্দের শেষে যদি স্বরবর্ণ থাকে সেটাকে আমরা বলবো মুক্তাক্ষর। বলো, শেষে স্বরবর্ণ থাকলে আমরা কি বলবো? মুক্তাক্ষর। আর ব্যঞ্জন মানে কি বললো বলো তো? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন মানে কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। আর অন্ত মানে কি? শেষ। শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে আমরা তাকে বদ্ধাক্ষর বলবো। আর শেষে যদি স্বর যোগ অন্ত স্বরবর্ণ থাকে, শেষে যদি কি বর্ণ থাকে? স্বরবর্ণ থাকে, আমরা তাকে বলবো স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর। মনে রাখবা, মুক্তাক্ষর টানা যাবে। মুক্তাক্ষর কি করা যাবে? টানা যাবে। বদ্ধাক্ষর টানা যাবে না, টানা যাবে না, অর্থাৎ স্টপ। কি হইতে হবে? স্টপ হইতে হবে। ওকে, মুক্তাক্ষর কি করা যাবে? টানা যাবে। বদ্ধাক্ষর টানা যাবে না। লক্ষ্য করো, আমি বললাম দেশি, দেশি, দে এটাও টানা যায়, শি এটাও টানা যায়। এই শব্দে কয়টা অক্ষর? দুইটা। দুইটাই মুক্তাক্ষর। আরো সহজভাবে বলি, দেশি শেষ বর্ণ শেষে স্বরবর্ণ আছে, শেষে স্বরবর্ণ থাকলে আমরা তাকে বলবো স্বরান্ত অক্ষর, মুক্তাক্ষর। বললাম লিখবা আশা, সা শেষে একটা স্বরবর্ণ আছে। আমরা যদি বলি চলি, চলি শেষে স্বরবর্ণ আছে। যদি শেষে স্বরবর্ণ থাকে মানে এখানে অক্ষর কয়টা? দুইটা। চ লি, চ এর সাথে অ আছে, লি এর সাথে অ আছে, রস্বই আছে। তাহলে মূল কথা হলো, শব্দের শেষে যদি স্বরবর্ণ উচ্চারিত হয় তাহলে মুক্তাক্ষর, আর উচ্চারিত না হইলে বদ্ধাক্ষর। এবার লক্ষ্য করো, আমি বললাম ওই সজীবের জীব, 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 তুমি কি বলবা? জীব নো। তাহলে জীব এটা হলো বদ্ধাক্ষর। এখানে কয়টা অক্ষর? একটা। এবং শেষ বর্ণ ব্যঞ্জন, শেষে ব্যঞ্জন থাকলে বদ্ধ। শেষে ব্যঞ্জন থাকলে কি? বদ্ধ। বললা এই জানো, জানো, এটা হলো মনের জান। ওকে, তাহলে লক্ষ্য করো, তাহলে আমরা কি এটা কি জানো বলবো? না, এটাকে বলবো জান।
তাহলে শেষ বর্ণ ব্যঞ্জন, এটা বদ্যাক্ষর। কি অক্ষর? আমরা বললাম মুখ, মুখ নাকি বলবা মুখ, নো, শেষে ব্যঞ্জন, তাহলে এটা বদ্যাক্ষর। আমরা যদি বলি এইরকম বলি, বলি, শেষে স্বরবর্ণ, এটা মুক্ত অক্ষর। বুঝতে পেরেছ? আমরা বললাম বল, বল, শেষে ব্যঞ্জন বর্ণ, স্বরচিহ্ন নাই, এটা বদ্যাক্ষর। তাহলে যে শব্দের শেষে স্বরবর্ণ যে অক্ষরের শেষে স্বরবর্ণ উচ্চারিত হয় মুক্তাক্ষর বা স্বরান্ত অক্ষর, আর যেটা শেষে ব্যঞ্জন বর্ণ থাকে, স্বরবর্ণ থাকে না, বদ্যাক্ষর বা ব্যঞ্জনান্ত অক্ষর। সবাই কি বুঝতে পেরেছ? ইয়েস অর নো বলো। সবাই বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? সবাই বলো বুঝতে পেরেছ? সবাই ইয়েস অর নো বলো। আমার মোবাইলটা কেমন, ক্লাস ক্লাস কি কেটে গেল? না ঠিক আছে, ওকে, আমার এখানে তো আপডেট হচ্ছে না। সবাই কি বুঝতে পারতেছ? ওকে, এবার আসো, আরেকটা প্রশ্ন আসে, লক্ষ্য করো, আরেকটা প্রশ্ন আসে এরকম যে কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ? এক অক্ষর, আবার কোনটি দ্বি অক্ষর? দ্বি অক্ষর মানে দুইটা অক্ষর। বলো দ্বি অক্ষর মানে কয়টা অক্ষর? দুইটা অক্ষর। দ্বি অক্ষর মানে দ্বি অক্ষর, দ্বি অক্ষর, হ্যাঁ, দ্বি অক্ষর মানে দুইটা অক্ষর। তাহলে এক অক্ষর আর একটা হলো দ্বি অক্ষর। এক অক্ষর আর একটা কি? দ্বি অক্ষর। লক্ষ্য করো, বললাম মা, এই মা শব্দে কয়টা অক্ষর? একটা স্বরবর্ণ, একবার বলছো, এক অক্ষর। ঠিক আছে, আমি বললাম মুখ, মুখ শব্দে কয় অক্ষর? এক অক্ষর, একটা স্বরবর্ণ উচ্চারিত হচ্ছে। জল, জল শব্দে কয় অক্ষর? এক অক্ষর, একবার উচ্চারিত হচ্ছে। ভাই শব্দে কয় অক্ষর? পাশাপাশি দুইটা স্বরবর্ণ বাট একটার মতো উচ্চারিত হচ্ছে, যৌগিক স্বরধ্বনি, এক অক্ষর। যাই শব্দে কয় অক্ষর? এক অক্ষর। খাই শব্দে কয় অক্ষর? এক অক্ষর। কিন্তু লক্ষ্য করে, বললাম মামা, দুই অক্ষর। হ্যাঁ, বললাম আশা, কয় অক্ষর? দুইটা অক্ষর। ঠিক আছে, বললাম অতি, কয় অক্ষর? দুই অক্ষর। বললাম গো লাভ, কয় অক্ষর? দুই অক্ষর। এখানে একটা গো ও আছে, এখানে আকার আছে, লাভ মিলে দুইটা শব্দ, দুইটা অক্ষর। বুঝতে পারতেছ? বুঝতে পারতেছ? বললাম স জীব, কয় অক্ষর? দুই অক্ষর। বললাম না, না, কয় অক্ষর? দুই অক্ষর। কোন শব্দে যদি একাধিক অক্ষর থাকে, দুইটা অক্ষর থাকে, আমরা তাকে কি বলবো? দুই অক্ষর বলবো। ওকে, সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে দুইটি টপিক পড়াইলাম। আমরা আজকে কয়টি তাহলে এগুলো হলো এক অক্ষর বিশিষ্ট শব্দ, এগুলো হলো দুই অক্ষর বিশিষ্ট শব্দ। তোমাকে পরীক্ষায় আসবে কিরকম প্রশ্ন, লক্ষ্য করো। পরীক্ষা শব্দটি কয়টি অক্ষর আছে? সবাই একটু উত্তর দাও তো। পরীক্ষা শব্দটিতে কয়টি অক্ষর আছে? সবাই উত্তর দাও। পরীক্ষা শব্দে কয়টি অক্ষর আছে? সবাই উত্তর দাও তো। প, পয়ের সাথে অ, রি দীর্ঘ ইকার, ক্ষীয় আকার, তিনটা। তাহলে আমরা কি বললাম? পরীক্ষা, পরীক্ষা, ভায়াল কাটা, একটা দুইটা তিনটা, সরি তিনটা, হ্যাঁ, একটা দুইটা তিনটা ভায়াল, একটা দুইটা তিনটা ভায়াল। তাহলে কয়টা অক্ষর? তিনটা। স্বরবর্ণ কয়টা? তিনটা। তাহলে অক্ষর কয়টা? তিনটা। তাহলে পরীক্ষা শব্দে কয়টা অক্ষর? তিনটা অক্ষর। নেক্সট প্রশ্নে যাও। অনুবীক্ষণ শব্দে কয়টি অক্ষর আছে? দেখি পারো কিনা সবাই। অনুবীক্ষণ শব্দে কয়টি অক্ষর আছে? দেখি পারো কিনা। তাহলে অ, অ নিজে একটা অক্ষর, নু রস্যু একটা অক্ষর, বি দীর্ঘ একটা অক্ষর, খ, খ অ একটা অক্ষর, অনু, অনুবীক্ষণ, খ নয়ের সাথে কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় না। তাহলে কয়টা অক্ষর বলো তো? চারটা। এটাকে আমরা ইংরেজিতে বলি এরকম, যদি বলি অনু বীক্ষণ, অনুবীক্ষণ। তাহলে লক্ষ্য করো, অনুবীক্ষণে অ নিজে একটা অক্ষর, ইউ একটা, আই একটা, ও একটা, আই একটা। তাহলে কয়টা অক্ষর? চারটা অক্ষর। বলো কয়টা অক্ষর? চারটা অক্ষর। তাহলে অনুবীক্ষণ শব্দে কয়টি অক্ষর? চারটি অক্ষর। ওকে, তারপরে আসো, দ্রুত বলবা বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর আছে? দেখি, সবাই উত্তর দাও। বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে? সবাই উত্তর দাও, প্রত্যেকে উত্তর দাও। বিশ্ববিদ্যালয় শব্দে কতটি অক্ষর আছে? প্রত্যেকে উত্তর দাও। ওকে, তাহলে আমরা বলছি একটা শব্দে যতটা স্বরবর্ণ উচ্চারিত হয়, তাহলে বি, বি, বিতে কি আছে? বিতে ই আছে, স আমরা স্বাভাবিকভাবে অ আছে, বি ই আছে, দা আছে, ল অ আছে। আমরা কি কখনো বলি বিশ্ববিদ্যালয়? না, তাহলে অন্তস্থের মধ্যে নাই। এটা কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন আমি পারি। এবার ভাবে বিশ্ববিদ্যালয় 5 বার।
বাট আমরা স্বরবর্ণ উচ্চারণ করেছি, তাহলে এটা অক্ষর কয়টা বলো তো? 5টি। যদি তুমি এইভাবে লেখো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, তাহলে একটা ভয়েল, দুইটা ভয়েল, তিনটা ভয়েল, চারটা ভয়েল, 5টা। কিন্তু অঘটন কোন সময় ঘটবে জানো? অঘটন ঘটবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর, আর মালে লিখছে কি জানো? ইউনিভার্সিটি লেখা এখন ভয়েল খুঁজতেছে। ইউনিভার্সিটি লেখা যখন ভয়েল খুঁজবা তখন বলবা কি? এভাবে খুঁজবা, ইউ একটা, আই একটা, তারপরে কি ই একটা, আই একটা। ওয়াও, 4টা অক্ষর হইল? হবে না, তোমাকে বিশ্ববিদ্যালয় লিখে অক্ষর বের করতে হবে, এইরকম ভাবে লিখে অক্ষর বের করতে হবে। তুমি যদি তোমার মতো লেখো তাও হবে বিশ্ববিদ্যালয়, একদম আনাড়ি ভাবেও যদি লেখো বিদ্যালয়, একটু ট্রাই করো পুরোটা লেখার, তাহলে একটা ভয়েল, দুইটা ভয়েল, তিনটা ভয়েল, চারটা ভয়েল, 5টা ভয়েল। যেভাবেই আসো 5টায় আসবা, যেভাবেই আসো কয়টায় আসতে হবে? 5টায় আসতে হবে। কিন্তু ঝামেলা আছে, তোমরা জাতি হিসেবে কি জাতি বলো তো? জাতি হিসেবেও তোমরা হইলা ফেসবুক জাতি। বলো জাতি হিসেবে কি জাতি? ফেসবুক জাতি। আমি যখন ফেসবুক খুললাম তখন আমার বেস্ট ফ্রেন্ড রাকিব মেসেজ পাঠাইছে, প্রথম মেসেজ এরকম DSTKIKBR। আমার বন্ধু মেসেজ পাঠাইছে DSTKIKBR। হ্যাঁ, তাহলে আমি তো এটা বিভিন্ন ফেসবুক অ্যানালিস্টের কাছে নিয়ে গেলাম যে এই আমার বন্ধু কি বুঝাইতে চাচ্ছে, তার লক্ষ্য উদ্দেশ্য কি। কয়েকজন আমারে বুঝাইছে, সে নাকি লেখছে দোস্ত কি খবর। বুঝছো বিষয়টা? তাহলে কোথায় কথা ছিল এইরকম, কথা ছিল এইরকম দোস্ত, হ্যাঁ দোস্ত কি খবর, খবর, এরকম না? এরকম। তাহলে লক্ষ্য করো, কথা ছিল দোস্ত কি খবর, আর লেখছে কি দোস্ত কি খবর, দোস্ত কি খবর, এইভাবেও নাকি লেখা যায়। এখন অঘটন ঘটছে কি জানো? অঘটন ঘটছে এই জায়গায় যে দোস্ত শব্দ যখন আমরা বাংলায় লিখি তখন অক্ষর কয়টা বলো তো? 2টা। দোস্ত এখানে ও আছে আর ত এর সাথে অ আছে। কয়টা অক্ষর? 2টা অক্ষর। দোস্ত যদি আমরা প্রপার ভাবে লিখি কয়টা অক্ষর? 2টা অক্ষর, ও একটা, ও একটা, 2টা। বাট তোমরা জাতি হিসাবে ফেসবুক জাতি। কি জাতি? ফেসবুক জাতি। মালে তো পরীক্ষায় আসছে দোস্ত শব্দে কয়টা অক্ষর, দোস্ত বুঝে উঠতে পারে না ও যে অক্ষর, তখন এটা ইংরেজিতে বানাইছে DST। দেখে কোনো ভায়াল নাই, তখন মালে চিন্তা করে কয়টা নিরক্ষর, এটা কি অক্ষর? কোনো অক্ষর নাই, নিরক্ষর। তাহলে বিষয়টা হইলে এইরকম, ইংরেজি শব্দ ভায়াল ছাড়া লেখা যায়, বাট বাংলা শব্দ ভায়াল ছাড়া লেখা যাবে না। সেক্ষেত্রে তুমি কনফিউশনে পড়ে যাবা। তাহলে তুমি ইংরেজি থেকে না লিখে বাংলায় লিখতে হবে। তুমি এত বড় বিশ্ববিদ্যালয়ে আসছে, তুমি এত বড় শব্দ লিখবা না। তুমি তো জাতি হিসেবে কি জাতি? ফেসবুক জাতি। তুমি বিশ্ববিদ্যালয়ে বাংলা লিখলে এরকম BLY, বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, একটাও ভাল নাই, তাহলে একটা অক্ষর নাই। আমরা আগে বিশ্ববিদ্যালয়ে যাইতাম, এখন পোলাপাইন যায় ক্যাম্পাসে। পোলাপাইন যায় কোথায় বলো তো? ক্যাম্পাসে যায়। অনেকে আবার ক্যাম্পাসে পুরো লিখতে ইচ্ছা করে না, কয় কোথায় আসিস বন্ধু? কয় বন্ধু আমি সিতে আসি। কিসে আসি? সিতে। সি মানে ক্যাম্পাস। আর তোমরা 26 সালের পরে যারা চান্স পাবা, তুমি বন্ধু বান্ধবীরে বুঝাইবা, বলে তুই কই যাইতেছিস, তুমি ফুল স্টপ দিয়ে বলবা বুঝানে আমি কই যাচ্ছি। তো যাই হোক, জাতি হিসেবে ফেসবুক জাতি, এত বড় শব্দ তোমার লেখার দরকার নাই, তুমি বাংলা থেকে বের করবা। কই থেকে বের করবা বলো তো? বাংলা থেকে। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, কোনটি একাক্ষর শব্দ? সবাই উত্তর দাও। কোনটি একাক্ষর শব্দ? কোনটি একাক্ষর বিশিষ্ট শব্দ? সবাই উত্তর দাও। কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ? সবাই সবাই উত্তর দাও। কোনটি এক অক্ষর বিশিষ্ট শব্দ? কাকা 2 অক্ষর, চাচা 2 অক্ষর, ভাই 1 অক্ষর, বউ নাই 2 অক্ষর। তাহলে উত্তর হলো গ। উত্তর কি? গ। পারা যাচ্ছে? পারা যাচ্ছে? কোনটি স্বরান্ত অক্ষর? স্বরান্ত ভাঙলে পাওয়া যায় স্বর প্লাস অন্ত, স্বর প্লাস অন্ত। স্বর মানে কি? স্বর মানে স্বরবর্ণ, আর অন্ত মানে কি? শেষ। তাহলে স্বর মানে স্বরবর্ণ, অন্ত মানে শেষ। শেষে স্বরবর্ণ আছে মরণ, শেষে স্বরবর্ণ নাই। দহন, শেষে স্বরবর্ণ নাই। পবন, শেষে স্বরবর্ণ নাই। আশা, আ, শেষে স্বরবর্ণ। পারা যাবে? সবাই একযোগে বলো, পারা যাবে? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে জাস্ট একটু দেখাইলাম আর কি এরকম স্টাইলে প্রশ্ন হয়। সো
আলটিমেট সফলতার মাধ্যম একটাই, যদি একটা ভালো প্রতিষ্ঠান বেছে নিতে হবে, যে টিচাররা পড়ায়, যে টিচাররা জানে, যে টিচাররা যোগ্য, যাদের কাছে পড়ে অতীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড বা ভালো রেজাল্ট হয়েছে, শত শত রেজাল্ট হয়েছে। সো তোমার স্বপ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, এখন তুমি কোচিং করতেছ ওই চাঁদপুরের কোনো এক চিপার কোনো এক ভাইয়ের চেহারার প্রেমে পড়ে। ভাইয়া দেখতে অনেক সুন্দর, ভাইয়া বলে আমরা এই করে দিব সেই করে দিব, ভাইয়া নিজেরই কি নাই, নিজেরই ঘর নাই, আরেকজনের পাকা ঘর দিবে, এইরকম একটা ভাইয়ার কাছে তুমি পড়বা। তো তুমি যদি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভুল করো, তুমি যদি শিক্ষক বাছাইয়ের ক্ষেত্রে ভুল করো, তুমি যদি ডেডিকেটেডলি পড়া এরকম শিক্ষক না দেখো, যোগ্যতা সম্পন্ন শিক্ষক না দেখো, তাইলে কিন্তু তুমি পিছিয়ে যাবা। ভাই সময় কিন্তু মাত্র 127 দিন। আমি সুফিয়ান সজীব স্যার বলছি তোমাকে, আমি শুধু তোমাকে পড়াবো না, আমি তোমার দায়িত্ব নিব, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুত করে তুলব। আল্লাহ না করুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স যদি নাও পাও, এমনভাবে প্রস্তুত করাবো যেন তুমি পাবলিকে চান্স পাও, জাবিতে চান্স পাও, রাবিতে চান্স পাও, চবিতে চান্স পাও। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা লোক, একটা স্টুডেন্ট নেভার এভার বলতে পারবা না এডুকেশন খারাপ সার্ভিস দেয়, এইরকম একটা সার্ভিস দিব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এডুকেশনে ভর্তি হও। আরেকটা, আমি গত 3 দিন এত বেশি মেসেজ পাচ্ছি, ভাইয়া এডুকেশনের টাকা দিয়ে রেখেছি বাট এখন পর্যন্ত কোনো গ্রুপে অ্যাড করে নাই, কোনো মানে আমাকে রেসপন্স দেয় নাই। ট্রাস্ট মি, গতকালকে আলহামদুলিল্লাহ আমাদের শুধু অ্যাডই করেছি, মানে যাদের হিসেব করেছি 500 প্লাস একদিনে ভর্তি। সো বাকিদেরকে এখনো, তোমরা যারা যে 150 স্টুডেন্ট এখনো মেসেজ দিচ্ছ ভাইয়া টাকা পাঠাইছি বাট এখনো অ্যাড করে নাই, টেনশন নেওয়ার কিছু নাই। এডুকেশনের টাকা ঢুকছে মানে তুমি এডুকেশনের স্টুডেন্ট। আপাতত কাজ হলো আমাদের সাথে ফ্রি ক্লাস করা, আপাতত কাজ হলো বাংলার যদি বলি তুমি তোমার টেক্সট বুক পড়া, গল্প পড়া, কবিতা পড়া, তোমার নাটক উপন্যাস পড়া। মনে রাখবা, যদি সত্যি কথা বলি, যদি তুমি স্বপ্নবাজ হও, তুমি যদি নিজের ক্যারিয়ার গড়তে চাও, উইদাউট টেক্সট বুক তুমি ঢাবিতে চান্স পাবা না, পাবা না, পাবা না। সো এইটা হলো তোমার নিজের বাসার কাজ, আমরাও সহজ করে দিব, বাট এই কাজটা হলো তোমার বাসায় একা একা বেশি করতে হবে। কবিতাগুলো মুখস্থর মতে করে ফেলতে হবে। তুমি যদি প্রশ্ন করো ভাইয়া এগুলো কি আমি মুখস্থ করব, আমি বলবো মুখস্থ না করলেও যেন মুখস্থর মতো হয়ে যায়। লেখক পরিচিতি পড়তে হবে, রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাস পড়তে হবে, বিখ্যাত নাটক পড়তে হবে, কোনটা প্রথম হয়েছে কোনটা শেষে লিখছে এই বিষয়গুলো হাইলাইটস করতে হবে। আর প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে বলছি চোখ বন্ধ করে আমাদের উপর ভরসা রাখতে পারো। আমরা যোগ্য, আমরা অভিজ্ঞ, আমরা পরীক্ষিত, আমরা লং টাইম সার্ভিস দিচ্ছি, আমরা অফলাইনে বহুকাল পড়িয়েছি। তোমরা যাদের সাথে আমাদের কম্পারিজন করো, তার আমরা যখন শিক্ষক তারা তখন আমাদের স্টুডেন্টদের মধ্যে ছিল, তারা শিক্ষকতা তখন কল্পনা করতে পারে নাই। আমরা অফলাইনে হাজার হাজার শিক্ষার্থী পড়িয়ে এই জায়গায় এসেছি। সো আমাদের সাথে অন্য কারো তুলনা হয় না। আমাদের ডেডিকেশন লেভেল, আমাদের পড়ানোর ধরন, আমাদের চেষ্টা, আমাদের ধৈর্য অন্য কারোর সাথে যাবে না। অন্যরা ভর্তি করানোর জন্য অনেক রকম পড়বে, বাট আমার একটা পেইড ব্যাচের, যেটা একদম যদি তোমাকে 50-60টা ক্লাস নেই, 60তম ক্লাসে গিয়েও দেখবা সুফিয়ান সজীব ভাইয়া এইভাবে পড়ায়, মহসিন ভাইয়া এইভাবে পড়ায়, মোহাইমিনুল ভাইয়া এইভাবে পড়ায়, জুবায়ের স্যার, ফাহাদ স্যার এরা এইভাবেই পড়ায়। সো ভালো জিনিস আছে, তারপরও আমরা বাঙালি স্বভাব হইল গুয়ের মধ্যে মুখ দেয়া। বাসায় অনেক সুন্দরী মানুষ রাইখা আমরা রাস্তায় যায় এমন জায়গায় মুখ দেই যেটা গোসল করে না কয়েক বছর। বুঝতে পেরেছ? সো জাস্ট নিজের ক্যারিয়ার ধ্বংস করবা না। তোমাদের এটা একটা সমস্যা, সেটা হলো যোগ্যতা সম্পন্ন জিনিস আছে, বেস্ট জিনিস আছে, তারপরে তোমরা জায়গায় অজায়গায় গিয়ে মুখ দাও। কি বলছি বুঝতে পেরেছ? সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই স্বপ্ন দেখো, আজকে থেকে এখন থেকে পড়াশোনা করতে হবে, কারণ লাইফ একটাই, একবার যদি ব্যর্থ হয়ে যাও তাহলে নতুন করে আগাইতে পারবা না। তোমার জীবন নির্ভর করছে আগামী 4 মাসের উপর, 127 দিনের উপর। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি জীবনে ভালো কিছু করতে চাও নাকি তুমি রাস্তা রাস্তায় ঘুরতে চাও? তুমি সিদ্ধান্ত নাও, আজ থেকে 5 বছর পরে তুমি কি পোল্ট্রি মুরগি খাবা না দেশিটা খাবা? তুমি সিদ্ধান্ত নাও, আজ থেকে 5 বছর পরে তুমি কি লুঙ্গি পরা ঘুরবা নাকি বাজারের দামি শার্ট পরবা, দামি বোরকা পরবা, দামি প্যান্ট পরবা? ডিসিশন ইজ ইয়োর্স, লাইফ ইজ ইয়োর্স। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। তুমি কি যোগ্য প্ল্যাটফর্মে আসবা নাকি ওই অনলাইনের চাপাবাজি, অনলাইনের মানে ভুয়া বিজ্ঞাপন দেখে তাদের কাছে যাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতেছে নাচতেছে তাদের কাছে গিয়ে ক্যারিয়ার ধ্বংস করবা?
মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একবারই পরীক্ষা দেওয়া যায়। এক প্ল্যাটফর্মে গিয়ে ভুল করছো, দ্বিতীয়বার আমাদের কাছে আসতে আসতে দিল্লি বহুদূর অনেক রাস্তা পেরিয়ে যাবে, তখন চেষ্টা করলেও তুমি ট্র্যাকে উঠতে পারবে না কান্নাকাটি করা ছাড়া। সো আমি আবারও বলছি, আমরা যোগ্য, আমরা অভিজ্ঞ, আমরা পরীক্ষিত, আমাদের মতো বেস্ট প্ল্যাটফর্ম কথায় কাজের সাথে আর কোনোটা নাই। ইমোশনাল হওয়া যাবে না। বলে ভাইয়া আপনারা তো স্টুডেন্টদের সাথে কথা বলেন না। আরে আমরা দুনিয়ার সব পড়ায় দেই, তোর সাথে কিসের কথা আমাদের? তোর সাথে কি আমাদের সাথে প্রেম আছে? তুই ভাইয়া আপনি আমার সাথে একটু কথা বলেছেন এই জন্য আমার খুব ভালো লাগতেছে। হ্যাঁ ভাইয়া কথা বললে তুই চান্স পাবি না? অনেকগুলো দেখি আবার ভাইয়ের সাথে দেখা হয়েছে, ভাইয়ের সাথে সেলফি তোলে, ভাইয়ের সাথে কিছুক্ষণ, ভাইয়ের সাথে চা খাচ্ছি। আরে ভাইয়ার সাথে যে কিছুক্ষণ আসিস, ভাইয়া যে চা খাওয়াচ্ছে, ভাইয়া যে বিরিয়ানি খাওয়াচ্ছে, এই ভাইয়ের সাথে কিছুক্ষণ, ভাইয়ের সাথে চা, ভাইয়ের সাথে বিরিয়ানি, এগুলো কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে? তুই চান্স পা, তারপরে আয় দেখ খাওয়াই কিনা। আমার সাথে এখন আড্ডা দেওয়ার কি আছে, এখন ছবি তোলার কি আছে, এখন প্রেম করার কি আছে? তুই ক্যাম্পাসে যাইলে এমনিতে অনেক মানুষ পাবি, বাট তার আগে যোগ্য হও, জায়গা মতো যাও। বুঝাইতে পারছি? জীবনটা কোনো ছেলে খেলা না, জীবন অনেক করুণ, জীবন অনেক কর্কশ। তোমার আশেপাশে যারা আছে কেউ তোমাকে সহযোগিতা করবে না, কেউ তোমার সফলতা কামনা করে না। যারা বলে তারা মুখে মুখে বলে, একটু পরে পেছনে গিয়ে বলে সে যেন সফল না হয়। সো তুমি মানুষের দায়িত্ব তোমারকেই নিতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমার পকেটে আছে ওটাই তোমার, অন্যের পকেটের জিনিস তোমার না। তোমার যোগ্যতা থাকলে এই যোগ্যতা দিয়ে জীবনে বাঁচতে পারবা। তোমার চাচা মামা আপন মানুষ একটা সময় আর কেউ কাজে আসবে না। সো প্রাণপ্রিয় বোনেরা, তুমি যদি ভাবো বাবা ভাই বোন তোমাকে যেভাবে এখন ভালোবাসছে ভবিষ্যতে ভালোবাসবে, এটা মিথ্যা। এমন একদিন আসবে তুমি বাবার বাড়িতে যাওয়ার মতো, বাবার বাড়িতে ঘুমানোর মতো তোমার জন্য বেড থাকবে না। সো যোগ্য হও, মানসিকভাবে শক্তিশালী হও, নিজের হাইস্ট ট্রাই করো। যে কোনো সময় তোমার বাজে পরিস্থিতি নেমে আসতে পারে, যে কোনো সময় তোমাকে নিজের পায়ে দাঁড়াইতে হয়। সো ওই নিজের পায়ে দাঁড়ানোর জন্য একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা যোগ্যতা, একটা কোয়ালিফিকেশন তোমার থাকা দরকার। নতুবা জীবনে কখনো এমন হইতে পারে ভিক্ষা ছাড়া কোনো উপায় নাই। সুফিয়ান ভাইয়া হয়তো অনেক কর্কশ কথা বলে, কিন্তু এর চেয়ে সুন্দর কথা, এর চেয়ে ভালো কথা আর কেউ বলবে না। এত কর্কশ কথা তোমাকে আর কেউ বলবে না। সো প্রত্যেকটা বোন আজকে থেকে স্বপ্ন দেখো, তুমি দেখতে যেমনই হও না কেন, তোমার ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন, তোমার উইকনেসগুলোকে ইউনিকনেসে পরিণত করো। যেগুলো তোমার দুর্বলতা সেগুলো তোমার বিশেষ স্পেশালিটিতে পরিণত করো। কেউ তোমার চেহারা দেখবে না, মানুষ তোমার যোগ্যতা দেখবে। কোথায় পড়ো, কোন সাবজেক্টে পড়ো, কি চাকরি করো, দিস ইজ ইয়োর আইডেন্টিটি। সো এটা যখন থাকবে, তোমার চেহারা কি, কোন বাসা থেকে আসছো, কোন তোমার ভাই কি করে, বাবা কি করে, এগুলো কেউ দেখবে না। সো লাস্ট মোমেন্টে আমি আমার প্রিয় ভাই বোনদেরকে বলছি, স্বপ্ন দেখো বড় হওয়ার। আগামী 127 দিন চোখ বন্ধ করে, দরজা বন্ধ করে বাসার মধ্যে থাকো, পড়তে থাকো, সফল হবা। মানুষ তোমাকে খুঁজে নিবে, মানুষ তোমাকে নিয়ে পোস্ট দিবে। সো এখন অহংকার করার দিন না, এখন ভাব দেখানোর দিন না। সব ভুলে যাও, চেহারা খারাপ হয়ে যাক, কালো হয়ে যাও, একদম চিকন হয়ে যাও, বাট বলতে যেন পারো আই এম স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। সো দেখা হবে পেইড ব্যাচে। যারা ভর্তি হও নাই আজই এখনই ভর্তি হওয়া এডুকেশনে, আর একটু অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ। ওকে, পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে, এগুলো তো এখন করতে থাকো। পেইড ব্যাচের ক্লাস শুরু হবে শীঘ্রই, এই ক্লাসগুলো এখন করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পেইড ব্যাচ যখন শুরু হবে, এই মাসের 25 তারিখের পরে আমরা ডিক্লারেশন দিয়ে দিব পেইড ব্যাচ আমাদের কোন দিন শুরু হবে। তখন অবশ্যই তোমরা সব কিছু পাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামীকাল 3টায়, আগামীকাল 3টায় আরেকটি ক্লাস নিয়ে।